একটি মেয়ে যে প্রচণ্ড হাসি খুশি, সবার সাথে চট করে মিশতে পারে, সুস্থ সবল, অনেকক্ষণ কাজ করতে পারে, প্রচুর মজা করে। তো সেরকমই একটা মানুষ, যে মেয়েটার বিয়ে হয়ে গেল ঠিক যখন তার বয়স ২২। মেয়েটির বিয়ে হয়েছিল কিন্তু দেখাশুনো করে। দুই পরিবারকে পছন্দ হয়, ছেলেমেয়েরা নিজেরাও নিজেদেরকে পছন্দ করে। এরপরে তাদের বাড়ি থেকে বিয়ে দিয়ে দেয়। বিয়ে দেওয়ার পর থেকে মেয়েটির জীবনে একটা অদ্ভুত সময় শুরু হলো। প্রতি মঙ্গলবার এবং শনিবার রাত ৩টের পর থেকে মেয়েটির ঘুম ভেঙে যেত। প্রথম যখন এই জিনিসটা হওয়া শুরু হয়, তখন মেয়েটি মনে করে যে ঠিক আছে, মাঝে মধ্যে এটা হচ্ছে, রোজ তো আর হয় না। বিয়ে করে নতুন বাড়িতে এসেছি, নতুন সংসার, নতুন জায়গা, নতুন ঘর, সবকিছুই নতুন নতুন করে সবকিছুকে মানিয়ে নেওয়া। তো সেই জন্য মনে হয় এরকম আমার সাথে হচ্ছে। কিন্তু বেশ কিছুদিন এরকম হওয়ার পরে মেয়েটি খেয়াল করে যে মেয়েটির সাথে এই ঘটনাটা মঙ্গলবার এবং শনিবার হচ্ছে, এবং প্রত্যেক সময়ই রাত ৩টের সময় মেয়েটার ঘুম ভেঙে যাচ্ছে। এবং ওর যখন ঘুম ভাঙছে, তখন কিন্তু ও যে স্বাভাবিক অবস্থায় থাকছে তা কিন্তু নয়। ওর সাথে এমন কিছু ঘটনা ঘটছে, এমন কিছু ফিলিংস ওর মধ্যে আসছে, যেগুলো ওর সাথে এর আগে কখনোই ঘটেনি। আর ওই যে বললাম, মেয়েটি কিন্তু একদম সুস্থ সবল স্বাভাবিক একটি মেয়ে। হঠাৎ করে বিয়ের পর এই সমস্যা শুরু হলো। কেন এই সমস্যা হলো, কি জন্য এরকম হলো, এবং এর পরবর্তীকালে মেয়েটির সাথে কি কি ঘটনা ঘটেছিল, সেগুলো যদি আপনাদেরকে জানতে হয়, তাহলে কিন্তু আজকের এই এপিসোডটা আপনাদেরকে খুব মন দিয়ে শুনতে হবে। সেই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করছি খুব ভালো লাগবে ঘটনাটা। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। তো প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। আর সত্যি যদি আপনাদের আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে কেমন লাগলো সেই মূল্যবান মতামত কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটে থাকে, সেগুলো ইমেল করে পাঠিয়ে দিন। ইমেল আইডি কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এটুকুই বলার ছিল। এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যেই ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছেন অনন্যা সাহা। এই ঘটনাটা কিন্তু অনন্যাদির সাথেই ঘটেছে, এবং উনি আজকের এই ইমেলটা ওনার হাজবেন্ডের সাহায্য নিয়েই লিখেছেন, সেটাই উনি জানিয়েছেন। এবং এই জিনিসটা কিন্তু ওনার জীবনটাকে মানে অনেক রকমভাবে এফেক্ট করেছিল, এবং অনেক বছর উনি কিন্তু এই জিনিসটার যে ইনফ্লুয়েন্স তাতে ছিলেন। তো উনি ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে ঘটনাটা বলছি। তো অনন্যাদি জানিয়েছে যে উনি একটি নিম্ন মধ্যবিত্ত মানে পরিবারেই বড় হয়েছে। একটা জয়েন্ট ফ্যামিলি ছিল ওনার বাপের বাড়ি। এবার ওনার যখন ২০ বছর বয়স হলো, উনি উচ্চ মাধ্যমিক অবধি পড়াশুনো করেছে। তারপরে উনি কলেজে অ্যাডমিশন নিয়েছিলেন। কিন্তু কিছু কারণের জন্য উনি কলেজে পড়াশোনাটা কন্টিনিউ করতে পারেননি ফার্স্ট ইয়ারের পরে। তো বাড়িতেই উনি থাকতেন, টুকটাক বাড়ির হাতের কাজকর্ম, সংসারের কাজকর্ম করতেন। তো যেহেতু ওনারা ৩ বোন ছিলেন, উনি বড়। তো ওনার মা-বাবা ভাবলেন যে ৩টে মেয়ে আছে, তাদেরকে তো বিয়ে দিতে হবে। তো আগে বড় মেয়ের বিয়েটা দিয়ে দিই। যেহেতু উনি পড়াশোনাও করছিলেন না, বাড়িতেই ছিলেন। তো ওনার বাবা ভাবলেন যে অল্প বয়স থাকতে থাকতে মেয়েটার বিয়ে দিয়ে দিই। এবার তার জন্য সম্বন্ধ দেখা শুরু হলো, এবং সম্বন্ধ দেখতে দেখতে যখন ওনার ২২ বছর বয়স, মানে ১-১.৫ বছর ওনার সম্বন্ধ দেখতেই চলে যায়। কারণ কখনো হয়তো কোনো ছেলে পার্টির ওনাকে পছন্দ হচ্ছিল না, কখনো আবার ওনার ছেলে পার্টিকে পছন্দ হচ্ছিল না, বা কখনো কোনো ছেলের বাড়ির লোক হয়তো পছন্দ করেছে, কিন্তু তারা টাকা পয়সা জিনিসপত্র ডিমান্ড করছে, যেটা ওনার বাবার পক্ষে দেয়া সম্ভবপর ছিল না। তো এরকম কারণেই ওনার সম্বন্ধ আসতো, কিন্তু অনেক সম্বন্ধ এভাবেই কেটে গেছে। তো ফাইনালি ওনাদের আরকি একটি ফ্যামিলির ছেলেকে খুব পছন্দ হয়, ফ্যামিলিটিকেও পছন্দ হয়, এবং উল্টো দিকে সেই ফ্যামিলিরও ওনাকে পছন্দ হয়। তো ২ পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে স্থির হয়ে যায়। এবার ওনার যে হাসব্যান্ড,
সেই হাসব্যান্ড হচ্ছেন মানে মধ্যবিত্ত বাড়ি, নিজস্ব বাড়ি রয়েছে এবং ওনার হাসব্যান্ড একটি ব্যবসার সাথে যুক্ত আছে। তো বাড়ি থেকে ভাবলো যে ছেলে তো খুবই ভালো, তাহলে এই ছেলেটির সাথেই আমাদের মেয়ের বিয়ে দিয়ে দেব। এবার সেরকম করেই দিনক্ষণ ঠিক হলো, বিয়েও হয়ে গেল। মোটামুটি ২ বাড়ি থেকেই তাদের সামর্থ্য মতো আরকি বিয়ে বৌভাতের অনুষ্ঠান করে এবং সবকিছুই একদম ভালো চলছিল। বিয়ে হয়ে যায়। বিয়ের পরের ১ সপ্তাহ খুব ভালো কাটে। মানে ভালো কাটে বলতে আমি বলতে চাইছি যে লোকজন বাড়ির মধ্যে উনি কিছু বুঝতে পারেনি। এবার বিয়ের ১ সপ্তাহ যেই কেটে গেল, মানে তখন আর শুধু বাড়ির লোকজন কটাই রয়েছে, বাইরের কোনো আর কেউ নেই। ওনার না মাঝে মধ্যেই ঠিক রাত ৩ টের সময় বা ৩:০৫, ১০ বা একদম ঘড়িতে যখন ঘড়ির কাঁটা একদম ৩ বাজে, সে সময় ওনার ঘুম ভাঙা শুরু হলো। এবার ১ম যেদিন ওনার ঘুম ভেঙেছিল সেদিন ছিল মঙ্গলবার। এবার উনি ভাবলেন যে ঘুমটা কেন ভাঙলে? বা দেখুন ঘুম আমাদেরও ভেঙে যায়। যেকোনো মানুষেরই ঘুম ভাঙে। অনেক কারণে ঘুম ভাঙতে পারে। কোনো শারীরিক কারণে ঘুম ভাঙতে পারে। কখনো কোনো অস্বস্তি হলে ঘুম ভাঙতে পারে। এমনিও ঘুম ভেঙে যেতে পারে। কোনো আওয়াজে ঘুম ভাঙতে পারে। এর তো অনেক কারণ থাকে, তাই না? তো উনিও ভাবলেন যে নতুন জায়গা, আর এতদিন বিয়ের জন্য বাড়িতে প্রচুর লোকজন ছিল, গল্প, আড্ডা, মজা হয়েছে, অনেক রাত অব্দি কথাবার্তা হয়েছে। এখন বাড়িতে মোটামুটি ফাঁকা হয়ে গেছে। তো উনি ভাবলেন যে সেই কারণে হয়তো উনার ঘুম ভেঙেছে। ঠিক আছে। আবার স্যাটারডে গিয়ে মানে যেদিন শনিবার হলো সেদিনও আবার ওনার ওরকম ঠিক ৩ টের সময় ঘুম ভাঙল। তখন উনি ভাবলেন যে হয়তো কোনো কারণে ঘুম ভেঙেছে। তো উনি এবার এই যে ঘুমটা উনার ভেঙে যেত না, তারপরে কিন্তু উনার সেভাবে ঘুম আসতো না। মানে একদম ভোরের আলো ফুটে যেত। তারপরে আবার হয়তো একটু চোখ লেগে আসতো এরকম। এবার এরকম করে না মানে মোটামুটি ২ মাস কেটে গেল এবং এই ২ মাসে উনার কিন্তু এরকম সপ্তাহে ২ দিন করে ঠিক ৩ টের সময় ঘুমটা ভেঙে যেত। তো এই ১ম ২ মাসে উনি না অতটা বুঝতে পারেননি। উনি খালি ভাবতেন যে নতুন জায়গা তাই হয়তো উনার অসুবিধে হচ্ছে। বা হয়তো কোনো কিছু এমন খাওয়া-দাওয়া করে নিয়েছেন, বেশি খাওয়া-দাওয়া করেছেন, সেইজন্য হয়তো অস্বস্তিতে ঘুম ভাঙছে। বা হয়তো ওনাকে বাথরুম ইউজ করতে হবে সেটার জন্য ঘুম ভাঙছে। কিন্তু ২ মাস যখন উনি পার করে ফেললেন তখন উনার খেয়াল হলো যে আরে আমার এই যে ঘুমটা ভাঙছে এটা কিন্তু সপ্তাহে ২ দিন করে ঘটনাটা ঘটছে। মঙ্গলবার দিন আর শনিবার দিন। বাকি দিনগুলো কিন্তু সপ্তাহে বাকি যে আরো ৫ দিন রয়েছে, সেই ৫ দিনে কিন্তু এই সমস্যাটা হয় না। হ্যাঁ, ৫ দিনের মধ্যে কি উনার একবারও ঘুম ভাঙেনি সেটা নয়। কিন্তু সেটা এরকমভাবে যে ঠিক ৩ টের সময়ই ঘুমটা ভাঙতে হবে এই জিনিসটা নয়। বা ঘুম হয়তো ভাঙছে, কিছুক্ষণের মধ্যে আবার ঘুম চলেও আসছে। বাট এই যে ২ দিন, সপ্তাহে ২ দিন মঙ্গলবার এবং স্যাটারডে, এই যে দুটো দিন উনার ঘুম ভাঙছে তারপরে কিন্তু উনার ঘুম আসতে অনেক দেরি হচ্ছে। প্রায় ভোর হয়ে যাচ্ছে তো এই বিষয়টা উনার না একটুখানি খটকা লাগা শুরু হয়। এবং আরো যে জিনিসটা উনার খুব অদ্ভুত লাগতে থাকে সেটা হচ্ছে আ উনার যখন ঘুমটা ভেঙে যায়, ঘুমটা ভেঙে যাওয়ার পরে না উনার শরীরটা কিরকম যেন একটু অবসন্ন লাগে। মনে হয় যেন কেউ ওনাকে ফেলে দিতে চাইছে। মানে উনি হয়তো উঠে বসেছেন। উনার মনে হচ্ছে যেন উনার শরীরটাকেও নিয়ে আর উনি উঠে বসে থাকতে পারছেন না। এবার দেখুন অনেক সময় কি হয়, মানুষ যখন খুব ঘুমের মধ্যে থাকে বা খুব টায়ার্ড হয়ে ঘুমিয়েছে তো যদি সেক্ষেত্রে মানুষের ঘুমটা কোনো কারণে ভেঙে যায়, তার কিন্তু শরীর সেই রেস্টটা চাইবে যে রেস্টটা শরীরের পাওয়ার কথা। তো সেক্ষেত্রেও এরকম কিন্তু মনে হতে পারে যে জেগে আছি অনেক কষ্ট করে জেগে আছি, অনেক কষ্ট করে উঠে বসে আছি, শুয়ে পড়ার কথা। এবার উনি ভাবলেন যে আমি সারাদিন কাজকর্ম করি, টায়ার্ড তো অবশ্যই থাকি। তো সেই জন্যই কি এটা হচ্ছে ক্লান্তি থেকে? তারপরে আবার উনি ভাবছেন যে তাহলে ক্লান্তি থেকেই যদি হবে, তাহলে আমি আবার যখন শুয়ে পড়তে চাইছি আমার ঘুমটা আসছে না কেন? এবং শুধু তাই নয়, উনার হয়তো এরকম শরীরটা অস্থির করছে, উনি হয়তো আবার শুয়ে পড়েছে। কিন্তু শুয়ে পড়ে উনি যে উনার হাসব্যান্ড যে পাশে রয়েছে তাকে যে ডাকবে, বলবে যে, "আমাকে একটু জল দাও, আমার গলাটা শুকিয়ে গেছে।" উনি কথা বলতে পারতেন না। মানে উনার মুখ থেকে কথা বেরোতই না। উনার মনে হতো যেন উনি বলতে চাইছেন, কিন্তু উনার ওই গলা থেকে যে সাউন্ড, যে আওয়াজ বেরোবে, একটা মানুষকে ডাকতে গেলে তো গলায় দিয়ে তো ডাকতে হবে, একটু আওয়াজ করে তো ডাকতে হবে, নাহলে মানুষ বুঝবে কি করে? সে বেচারাও তো ঘুমোচ্ছে। তো এটা উনি পারতেন না। আর উনার মনে হতো কেউ যেন ওনাকে শুতে দিতে চাইছেন। ওনাকে ইচ্ছে করে তুলে দিচ্ছে, জাগিয়ে রাখতে চাইছে এরকম। যখনই উনি শুতে যেত মনে হতো যেন ওনার পিঠের সামনেটা কেউ হাত দিয়ে রেখেছে। কিছুতেই উনি ওনার বডিটাকে খাটের মধ্যে মানে এলিয়ে দিতে পারতেন না। তো ১ম ওই যে বললাম যে ২ টো মাস, সেই ২ টো মাস কিন্তু সদ্য বিয়ে হয়েছে।
উনি কিছুতেই বুঝতে পারছিলেন না যে ওনার সমস্যাটা কি হয়েছে। খালি উনি ভাবছিলেন যে এটা ওনারই মনে হয় নতুন জায়গায় এসছেন বলে সমস্যা হচ্ছে, ঘুম হচ্ছে না বা উনি হয়তো খুব টায়ার্ড আছেন সেই জন্য প্রবলেমগুলো হচ্ছে। এবার এই ১ম ২ মাস উনি নিজেও যেহেতু ব্যাপারটা পুরোপুরি ঠাউর করে উঠতে পারেননি যে উনার সাথে কি ঘটছে, সেইজন্য না উনি এই বিষয়টা উনার হাসব্যান্ডের সাথেও ২ মাস এটা নিয়ে কিছু বলেনি। শুধু হয়তো কখনো বলেছে যে, "কালকে আমার ঘুম ভেঙে গেছিল। আজকে একটু ঘুম পাচ্ছে।" হয়তো পরের দিন উনি একটু বেশি শুয়ে নিল। দ্যাটস ইট। বাট এই যে একটা সিরিয়াস সমস্যা হওয়া ওনার শুরু হয়েছে, এটা কিন্তু ১ম ২ মাসে বিয়ের পরে উনি নিজেই বুঝতে পারেননি ঠিক করে। তো উনি হাসব্যান্ডকেও বলেননি। এবার ২ মাস কেটে যাওয়ার পরে উনি যখন বুঝতে পারলেন যে স্পেশালি এই ২ টো দিনই অসুবিধে হচ্ছে এবং সেই সময়টা উনি কথা বলতে পারছেন না। উনার হয়তো মনে হচ্ছে যে একবার আমার ইমিডিয়েট বাথরুমে যাওয়ার দরকার আছে, ইউজ করার দরকার আছে। আ বাট উনি মানে এরকম হয়ে গেছে যে উনি ইউরিন পাস করতেও যেতে পারছেন না। এবং আরো সবথেকে যে জিনিসটা উনি লিখেছেন যে খুব খারাপ দিকে চলে যাওয়ার চেষ্টা হলো সেটা হচ্ছে যে আমি হয়তো আ প্রচন্ড জোরে আমার বাথরুম পেয়েছে, আমি যেতে পারছি না। তো ইউরিন আমার করার দরকার। তো এরকম হয়েছে যে উনি ওনার শাড়ি পরে শুয়েছেন। তো শাড়ির মধ্যেই আরকি ওনার ইউরিন কিছুটা হয়ে গেছে। কারণ অনেকক্ষণ ধরে চেপে রেখেছেন। এবার উনি ভাবছেন যে আমি কেন যেতে পারছি না? আমি তো আমি সুস্থ সবল একজন মানুষ। আমি খাট থেকে নেমে টয়লেটে যাবো, সেখানে টয়লেট ইউজ করব। এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়া উচিত। কিন্তু আমি যেতে পারছি না কেন? মনে হচ্ছে যেন কেউ আমাকে চেপে ধরে রেখেছে, আমার শরীরটাকে কেউ মনে হচ্ছে আড়ষ্ট করে রেখেছে। এবার নতুন বিয়ে হয়েছে, উনি না এটা লজ্জায় বলতে পারছেন না উনার হাসব্যান্ডকে যে আমার সাথে এই ঘটনাটা ঘটেনি। খুব লজ্জা লাগছিল উনার। আর তার মধ্যে সকালবেলা উঠেই না উনি মানে ব্যাপারটা বোঝার আগে উনি চাদর-ফাদর তুলে একদম সবকিছু পরিষ্কার-টরিষ্কার করে দিতেন। ফলে উনি যে উনার হাসব্যান্ডকে বলবে যে, "জানো আগের দিন রাতে আমার সাথে এরকম হয়েছে," উনি সেটা না বলতে পারছিলেন না। ভাবছেন যে কি ভাববে? আর বুঝতেই পারছে যে এরকম একটা কথা শুনলে অনেকের মনেই অনেক কোয়েশ্চেন আসবে যে, "কি ব্যাপার? তোমার কি তাহলে কোনো অসুবিধা আছে?" যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ আগে থেকে তো আর একে অপরকে বহুদিন থেকে চেনে, জানে সেরকম তো ব্যাপার নয়। তো উনি না লজ্জায় বলতে পারছিলেন না। এবার দেখুন এই ইউরিন হয়ে যাওয়ার ব্যাপারটা রোজ হতো সেটা কিন্তু নয়। হয়তো সপ্তাহে ১ দিন হচ্ছে এরকম। তো উনার ব্যাপারটা এতটাই মানে বাজে লাগা শুরু করে, উনি সন্ধ্যের পরে জল খাওয়া বন্ধ করে দিলেন। যে আমি সন্ধ্যের পরে এই ২ টো দিন at least জল খাবো না। কারণ যদি আমি জল খাই, রাতের বেলা আবার এই জিনিসটা হবে এবং উনি শোয়ার আগে বারবার বাথরুম যেতেন। মানে হয়তো উনি ১০ টার সময় ঘুমোবেন। তো উনি ৯টা থেকে ৫-১০ মিনিট অন্তর বাথরুম যেতেন। যাতে ঠিক আছে আমার এখন যা বাথরুম হওয়ার হয়ে যাক, যতটা ইউরিন পাস করার আমি করে নিই। রাতের বেলা যদি আবার আমার সমস্যা হয় তাহলে যেন আমার এরকম না হয়। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ওই যে বললাম ধরুন ৩ টের সময় ঘুমটা ভেঙে গেল। এবার আবার হয়তো উনার ঘুম এসেছে ৫:৩০ ৬ টায়। কিন্তু এই সময়টায় এক্সাক্ট মানে উনি কিভাবে স্পেন্ড করতেন এই ২ ঘন্টা মতো, ২-২.৫ ঘন্টা সময়, ওটা না উনি পরের দিন সকালে খুব যে ক্লিয়ার মনে করতে পারতেন সেটা নয়। কিন্তু উনার এটুকু উনার আরকি স্মৃতিতে ছিল যে এই যে সময়টা উনি জেগে থাকতেন, এই সময়টা উনি কোনো কথা বলতে পারেন না। এই সময়টায় বেশিরভাগই উনি খাট থেকে নামতে পারেন না, হাত দিয়ে কিছু নিতে পারেন না। পুরো শরীরটা আড়ষ্ট হয়ে যায়। আর কিছু একটা উনি যেন মনে হয় উনার চোখের সামনে উনি দেখতে পান। ঘর অন্ধকার থাকে, পাশে উনার হাসব্যান্ড ঘুমোয়। কিন্তু উনি মনে হয় যেন উনার চোখের সামনে উনি কিছু একটা দেখেন। এবার সেটা কি দেখে, কি না দেখে সেটা না উনি আর বুঝতে পারে না। কারণ ওই যে ৫:৩০ নাগাদ উনার আবার চোখটা যে লেগে আসে, তারপরে উনি ঘুম থেকে ওঠেন প্রায় ওই ৬:৩০ থেকে ৬:৪ টার মধ্যে। তো উঠে উনি তাড়াহুড়ো করে সংসারের যে কাজগুলো ওনার করার দরকার সেগুলো উনি আগে করেন। এবং সারাদিনের কাজের ব্যস্ততায় উনি না এই ব্যাপারটা খুব একটা মনে করতে পারেন না। কিন্তু ২ মাস এভাবে যখন চলে গেল, উনি তখন যখন আস্তে বিষয়টাকে অবজার্ভ করা শুরু করলেন, তখন বুঝতে পারলেন যে যেটা উনার সাথে ঘটছে সেটা একেবারেই স্বাভাবিক নয়। এটা মানে উনার মনে হতে থাকে যে আমার সাথে এটা কেন হচ্ছে? আমার সাথে বিয়ের আগে তো এরকম কখনো ঘটেনি। এরকম মানে এটা হোল নিউ এক্সপেরিয়েন্স যাকে বলে। তো উনি একদিন ভাবলেন যে যাই হোক হাসব্যান্ডের সাথে এইসব নিয়ে আলোচনা না হয় করব না। কিন্তু জিজ্ঞেস করি যে ওর কখনো ঘুম ভাঙে কিনা? মানে উনি ভাবেন, এই অনন্যাদি ভাবছেন যে আমার সাথে এটা সপ্তাহে ২ দিন হচ্ছে। ওর সাথেও হচ্ছে না তো? হয়তো আমি ঘুমিয়ে থাকি, আমি জানি না। তো উনি উনার হাসব্যান্ডকে জিজ্ঞেস করে যে, "এই রাতে তোমার প্রত্যেকদিন রাতে তোমার ঠিকঠাক করে ঘুম হয় তো?" বলছে, "হ্যাঁ, আমার প্রত্যেকদিন রাতে ঠিক করেই ঘুম হয়। কেন তোমার হয় না?" বলছে, "না, আমারও হয়। কিন্তু এই মাঝে মধ্যে হয়তো ঘুমটা ভেঙে যায়।"
তো তখন ওনার হাসব্যান্ড ওনাকে বলে যে, "দেখো তুমি সদ্য বিয়ে হয়ে এসেছো একটা আ মানে তোমার পরিবর্তন তো হয়েছে। তো আস্তে, আস্তে এটা ঠিক হয়ে যাবে।" উনি ওনার শাশুড়ি মাকেও বলে যে, "আমার মাঝে মধ্যে এরকম ঘুম ভেঙে যাচ্ছে।" উনার শাশুড়ি মাও ব্যাপারটা অতটা গুরুত্ব দেন না। উনিও একই কথা বলেন যে, "হ্যাঁ, নতুন বিয়ে হয়ে এলে মেয়েদের জীবনে তো অনেক পরিবর্তনই হয়। তো তোমারও হয়তো সেরকমই কিছু একটা হচ্ছে।" বাট উনি না কাউকে এটা বলতে পারছেন না যে ওনার সাথে যেটা হচ্ছে সেটা কিন্তু ওই স্থান-কাল পরিবর্তন হয়েছে বলে একেবারেই নয়। এটা কিন্তু ওনার শারীরিক এবং মানসিক দিক থেকে ওনাকে কিন্তু আস্তে, আস্তে খুব দুর্বল করে দিচ্ছে। এবং ওই যে বললাম যে উনি চোখের সামনে কিছু একটা দেখতে পান। কিন্তু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সকালবেলা উঠে কিন্তু এই স্মৃতির মানে এই যে রাতের বেলা যে উনার সাথে যেটা ঘটে ৩টে থেকে ধরুন ৫টা অবধি, সেই স্মৃতির খুব কম পোরশনই উনার মনে থাকে। কিন্তু উনার এটুকু উনি বুঝতে পারেন, উনি প্রচন্ড এক্সহস্টেড হয়ে যান এবং উনি মানে ওই রাতের সময় উনি বারবার ভাবতে থাকেন যে কখন ভোর হবে, কখন উনি জানলা দিয়ে ভোরের আলো দেখবে, এরকম আরকি। এবার একটা মানুষের সাথে যদি এই ধরনের ঘটনা সপ্তাহে ২ দিন করে হতে থাকে, সেটা কিন্তু একটা মানুষের মানসিক স্থিতি বিগড়ে দেওয়ার পক্ষে কিন্তু যথেষ্ট। এবার অন্যদির ক্ষেত্রেও এটা হতে থাকলো। উনি তো আস্তে, আস্তে প্রচন্ড রকমভাবে স্ট্রেসড হয়ে যেতে লাগলেন যে কেন হচ্ছে, কেন হচ্ছে? তো একদিন উনি উনার হাসব্যান্ডকে পুরো বিষয়টা বললেন। বলতে বাধ্য হলেন। কারণ মানে সকালবেলা উঠে উনার কোনো এনার্জি থাকতো না এবং আস্তে, আস্তে না উনি বিষয়টা খুব ভয় পেতে শুরু করেছিলেন। মানে ওই মঙ্গলবার আর শনিবার দিন উনি ঘুমোতেই উনার ভয় লাগতো। মনে হতো যে না আমি আজকে জেগে থাকবো। কিন্তু ওই যে একটা মানুষ সারাদিন যে কাজকর্ম করে, টায়ার্ড থাকে, তার পক্ষে তো এরকমভাবে শুয়ে তো আর সারারাত জাগা সম্ভব নয়। কত জাগবে? ১২টা, ১২:৩০, ১টা, ১:৩০ অব্দি মানুষ তাও জেগে নিতে পারে। আর উনি যখনকার কথা বলছেন তখন উনার কাছে কোনো মোবাইল ফোনও ছিল না। ফলে শুধু তো আর ওইভাবে জেগে থাকা যায় না। মানুষ ক্লান্তিতে ঘুমিয়ে পড়বেই, ঘুম আসবেই। এটাই স্বাভাবিক। তো উনার ক্ষেত্রেও সেটাই হলো। এবার উনি ওই যে বললাম যে মাঝে মধ্যেই উনার প্রচন্ড শরীরটা খারাপ লাগতো। এই ভয়, ভীতি, ঘুম না হওয়া এগুলো থেকে। আর ওই যে বললাম যে ওনার যে সারা শরীরটা আড়ষ্ট হয়ে থাকতো, তো সকালবেলা উঠে না উনার প্রচন্ড পিঠে ব্যথা করত। পিঠে ব্যথা করত, হাঁটুতে ব্যথা করত, হাতে ব্যথা করত, কাজ করতে খুব অসুবিধে হতো। স্বাভাবিকভাবেই ওনার শ্বশুরবাড়িতে ওনার শাশুড়ি ব্যাপারটা লক্ষ্য করেন যে বৌমার এরকম ব্যথা হচ্ছে। তো ওনাকে বলছে যে, "কিরে তোর কোনো অসুবিধে আছে নাকি?" তো বলছে, "হ্যাঁ, আমার এরকম ব্যথা করছে।" তো ওনার শাশুড়ি বলছে যে, "কেন ব্যথা করছে? তুই তো এমন কিছু কাজকর্ম করিস না ঘরে যে তোর এরকম ব্যথা করবে।" এবার উনি তো আর কাউকে বলতে পারছে না যে উনার সাথে অ্যাকচুয়ালি কি ঘটছে। ফলে সবকিছু মিলিয়ে কিন্তু অনন্যাদি প্রচন্ড রকমভাবে স্ট্রেসড হয়ে পড়ে এবং উনি বুঝতে পারছিলেন না যে উনি উনার শ্বশুরবাড়ির লোকেদেরকে বিষয়টা বলবেন কি করে। কারণ যাকেই উনি বলবেন না কেন, সে মানে সে তো বিশ্বাস করবে না। আর ভাববে যে ঠিক আছে রাতে ঘুম তো ভাঙতেই পারে। সেটা এমন কি বড় ব্যাপার। কিন্তু উনার সাথে যেটা ঘটছে আর উনি একটা জিনিস উনি স্পষ্ট বুঝতে পারতে থাকেন যত দিন যায় যে যখন উনি আর উনার হাসব্যান্ড উনাদের বেডরুমে ঘুমোয়, তখন ওখানে কেউ না কেউ থাকে এবং তাকে হয়তো লাইট জ্বালানো অবস্থায় দেখা যায় না। কিন্তু যখন উনার ওই মঙ্গলবার, শনিবার দিন করে ঘুমটা ভেঙে যায় ৩টের সময়, তখন কিন্তু উনি স্পষ্ট দেখেন যে কেউ একজন উনাদের ঘরের কাছে দাঁড়িয়ে রয়েছে এবং সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দাঁড়ায়। কখনো উনার মানে বিছানায় যেদিকটা অনন্যাদি শোয় সেখানটা দাঁড়ায়, কখনো বা উনার হাসব্যান্ড যেদিকটা শোয় সেদিকে এসে দাঁড়ায়। বাট কেউ যে আছে, কারোর যে অস্তিত্ব ওই ঘরে থাকে সেটা কিন্তু উনি স্পষ্ট বুঝতে পেরেছেন। শুধু তাই নয়, উনার এভাবে গলা শুকিয়ে যায় বলে উনি উনার পাশে আরকি একটা জলের গ্লাস নিয়ে শুতেন। উনি সেদিন উনার স্পষ্ট মনে আছে যে উনি জলের গ্লাসটা ভর্তি করে একটা ঢাকনা দিয়ে গ্লাসের মুখটা ঢেকে উনি শুয়েছিলেন। এবং ওনার যে হাসব্যান্ড তিনি মানে ওভাবে ঘুমের ঘোরে জল খাওয়া বা কিছু এরকম তার কোনো অভ্যেস নেই। এবং তিনি কিছুক্ষণ পরে ঘুমিয়েও যান। আবার উনার যথারীতি ওইরকম ৩টের সময় ৩টা ছিল মঙ্গলবার উনার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে যাওয়ার পরে উনি চোখ দিয়ে তো স্পষ্ট সবকিছু উনি দেখতে পাচ্ছিলেন। উনি দেখেন যে গ্লাসটা একটু সরানো অবস্থায় রয়েছে, যেভাবে রেখেছিলেন সেভাবে নেই এবং গ্লাসের জলটা শেষ। সেই দিন কিন্তু সত্যি অরণ্যাদির প্রচন্ড ভয় লেগেছিল। এরপরেই কিছুদিন এমনি যায় এবং সেই মাঝখানে যে দিনগুলোর কথা আমি বলছি সেই কটা দিনও ওনার সমস্যা হয় কিন্তু সেটা খুব বাড়াবাড়ি রকমের ছিল না। এরপর থেকে ওনার জীবনে আরো অন্ধকারময় সময় নেমে আসে। কিরকম? সেটা হচ্ছে
যে অনন্যাদির ওরকম রাত ৩টের পরে ঘুমটা ভেঙে যেত এবং ঘুমটা ভেঙে যাওয়ার পরে না অনন্যাদির প্রচণ্ড মাথা ঘুরতো এবং উনি তখন ওনার হাসব্যান্ড যে পাশে শুয়ে আছে সেটা উনি বুঝতে পারতেন। কিন্তু কোনো কিছুর প্রতি কনসেনট্রেট করতে পারতেন না, এতটাই ওনার মাথা ঘুরতো। আর উনি স্পষ্ট দেখতে পারতেন যে ওনার ঘরে বেড়াল জাতীয়, সেটা কিন্তু অবশ্যই কোনো বেড়াল নয় বা কোনো ছুঁচো বা এই জাতীয় প্রাণী নয়। একটা অদ্ভুত শেপ, ছোটর উপরেই, সেটা এমন নয় যে অনেকটা বড়। মানে ২-৩ টে বিড়াল একসাথে হলে যেরকম হবে ঠিক সেরকম টাইপের একটা কোনো প্রাণী, যার গায়ের রং পুরো কুচকুচে কালো। কিন্তু তার চোখ দুটো প্রচণ্ড জ্বলজ্বল করত। সেই জিনিসটাকে উনি দেখতেন ঠিক উনার উল্টো দিকে বসে রয়েছে। মানে উনি খাটে শুয়ে আছেন, মানে খাটে শোয়া অবস্থা থেকে হয়তো উনি উঠে বসেছেন এবং উনি দেখতেন ঠিক উনার উল্টো দিকে ওই প্রাণীটা রয়েছে এবং তার দুটো চোখ প্রচণ্ড জ্বলজ্বল করছে। এটা দেখার পরে ওনার প্রচণ্ড ভয় লাগতো। সারা শরীরটা কিরকম যেন শক্ত হয়ে যেত। উনি কথা বলতে পারতেন না, মুখ দিয়ে আওয়াজ করতেন। এবার যথারীতি পাশে যদি কেউ শুয়ে থাকে আর তার মানে হাসব্যান্ড পাশে শুয়ে আছে, তার ওয়াইফ এরকম মুখ দিয়ে অদ্ভুত, অদ্ভুত আওয়াজ করছে, গোঙাচ্ছে, obviously তারও ঘুম ভেঙে যাবে। তো ওনার হাসব্যান্ডেরও ঘুম ভেঙে যেত। এবার ঘুম ভাঙার পরে ওনার হাসব্যান্ড দেখতো যে ওনার ওয়াইফ কিরকম মাথাটাকে নিচু করে, মানে খুব নিচু করে, মানে ধরুন কোনো মানুষের মাথাটা নিচু করা। কিন্তু সে চোখ দুটো যদি উপরের দিকে তুলতে যায়, যেরকম লাগবে ঠিক সেরকম করে থাকতো এবং চোখ দুটো তখন লাল হয়ে যেত। আর ওনার হাসব্যান্ড যখন ওনার নাম ধরে ডাকতো বা বলতো যে, "কি ব্যাপার? তুমি এরকম করছো কেন? কি হয়েছে? তোমার কি অসুবিধে হচ্ছে?" উনি কিছু বলতে পারতেন না। এই জিনিসটা হওয়া শুরু করলো। ওই কিন্তু সপ্তাহে ২ দিন। মঙ্গলবার দিন আর শনিবার দিন। এবার এই যে বিষয়টা হচ্ছে, উনার হাসব্যান্ড উনাকে সকালবেলা উঠে জিজ্ঞেস করতো যে, "কেন? কি ব্যাপার হয়েছে? কেন তুমি এরকম করছিলে?" উনি কিন্তু কিছু বলতে পারতেন না। কিন্তু মানে ওই যে একটা জিনিস উনি ঘরের মধ্যে দেখতেন, তো সেটা উনি ওনার হাসব্যান্ডকে বলে যে, "ঘরের মধ্যে শোয়ার আগে না ভালো করে ঘরটা দেখতে হবে, খাটের নিচটা যে কিছু বিড়াল বা এরকম কিছু ঢুকে আছে কিনা?" তো ওনার হাসব্যান্ড বলছেন যে, "কেন? বিড়াল কি করে ঢুকবে? তো তুমি কি দেখেছো বেড়াল?" বলছেন, "আমি বেড়াল দেখিনি, কিন্তু বেড়ালের মতো, কিন্তু বেড়ালের থেকে বেশ কিছুটা বড় আর যার চোখ দুটো ওরকম জ্বলজ্বল করে সেরকম একটা কিছু আমি ঘরের মধ্যে দেখেছি।" এবার ওনার হাসব্যান্ড বলছে যে, "যদি সত্যি ঘরের মধ্যে এরকম কিছু থাকতো, সেটা তো তাহলে আমার চোখেও পড়বে। আর সেই জিনিসটা যাবে কোথায়?" তখন বলছে যে, "না।" আর ওনাদের যে জানলাটা ছিল বেডরুমের, তো আমি যে সময়কার কথা বলছি সেই সময় ওনাদের বাড়িতে কিন্তু কোনো এসি ছিল না। আর ওনাদের বেডরুমে ২ টো জানলা ছিল। একটা জানলা বন্ধ থাকতো। আর অন্য যে জানলাটা ছিল, সেই জানলাটা, মানে সবকটা জানলাতেই ওনাদের গ্রিল দেয়া ছিল। সেই গ্রিলগুলো না যথেষ্ট ঘন। গ্রিলের যে রডগুলো সেগুলো ঘন, ঘন বসানো। ফলে রাতের বেলা কোনো বেড়ালের পক্ষে কখনোই সম্ভব না ঐরকম একটা গ্রিল টপকে আসা। কারণ গ্রিলের মধ্যে ওরকম কোনো ফাঁক নেই যে ফাঁকটার মধ্য দিয়ে একটা বেড়াল পাস করতে পারে। আর বেড়াল যদি ঘরের মধ্যে ঢোকে, ঘরে অনেক জিনিসপত্র রয়েছে, সেগুলো গায়ে টাচ হবে বা সেগুলো পড়ে যাবে, তা থেকে একটা শব্দ হবে। তো ওনার হাসব্যান্ড বলল যে, "দেখো, এটা তোমার মনের ভুল। কোনো বেড়াল কোনো কিছুই ঘরের মধ্যে থাকে না, থাকার কথা নয়।" এবার দেখো, বিষয়টা তো সত্যি যে এরকম যদি কিছু একটা ঘরের মধ্যে থাকে, সেটা শুধুমাত্র অনন্যাদিই দেখতে পাবে, উনিই বুঝতে পারবেন, উনার হাসব্যান্ড কিছুই বুঝতে পারবে না। এটা তো হয় না, তাই না? বাট এই জিনিসটা উনি ওনার হাসব্যান্ডকে যতবারই বলতেন, ওনার হাসব্যান্ড কিন্তু ওনাকে ওই একই কথা বলত যে, "দেখো, এরকম কিছু নেই, এটা তোমার মনের ভুল।" এবং উনার হাসব্যান্ড যখন উনাকে জিজ্ঞেস করতো যে, "তুমি এরকম রাতের বেলা কেন করো? আমি তোমাকে যখন জিজ্ঞেস করি যে, 'কি হয়েছে?' তুমি গাঁট হয়ে থাকো, পুরো বসতে চাও না, শুতে চাও না। এরকম করে যেন দুলতে থাকো, মানে বসে একটু, মানে এমনি বসে, বসে পড়ে আরকি, পা ভাঁজ করে যেভাবে বসে মানুষ, সেভাবে বসে কিন্তু মাথাটাকে নিচু করে, ওরকম চোখ দুটো লাল হয়ে যায় আর হালকা, হালকা করে দুলতে থাকে।" তখন উনি ওনার হাসব্যান্ডের নাকি কোনো প্রশ্নের কোনো উত্তর দেয় না। তো ওনার হাসব্যান্ড ওনাকে বলল যে, "আচ্ছা, তোমার কি বিয়ের আগেও এরকম কিছু হতো?" তো উনি বলছেন যে, "না, বিয়ের আগে আমার সাথে কখনোই এরকম কোনো ঘটনা ঘটেনি। বা আমি যেরকম একটা কিছু ঘরের মধ্যে দেখছি, বা এই যে আমি তোমাকে বলিনি, কিন্তু আমি ২ দিন আগে এরকম জল রেখে শুয়েছিলাম। আমার স্পষ্ট মনে আছে যে আমি জল ভর্তি করে গ্লাসে রেখেছিলাম। আমি দেখছি গ্লাসের জলটা নেই।" তো তখন ওনার হাসব্যান্ড বলছেন যে, "দেখো, তুমি যেমন বলছো যে তোমার সাথে বিয়ের আগে এরকম কোনো ঘটনা ঘটেনি, আমার সাথেও বা আমাদের বাড়িতে কারোর সাথে কিন্তু এরকম কিছু ঘটেনি তুমি যেরকম বলছো।" এবার এই বিষয়টা না শুধুমাত্র অনন্যাদি এবং অনন্যাদির হাসব্যান্ডের মধ্যেই বিষয়টা সীমাবদ্ধ ছিল। এবার
ব্যাপারটা হয়েছে যে ওনাদের কোনো একজন আত্মীয়ের বিয়ে ছিল সেই সময়। এবার বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছেন আত্মীয় স্বজন আসার ব্যাপার থাকে। তো যে বাড়িতে আর কি যে বাড়ির বিয়ে, তো সব তো এদের নিকট আত্মীয়। তো দুটো আত্মীয় বলল যে ওদের বাড়িতে তো এখন জায়গা হবে না, তো আমরা তোমাদের বাড়িতে থাকবো। তো এরাও বলেছে হ্যাঁ ঠিক আছে তোমরা থাকো। এবার ঘটনা হচ্ছে যে আত্মীয়রা যখন ছিল, বাড়ি ভর্তি লোক, উনি বিয়েতে গেছেন, আনন্দ মজা করেছেন। পরের দিনটা, তারপরের দিন আবার বৌভাত। তো ওই পরের দিনটা আর বৌভাতের দিন কিছু আত্মীয় ওনাদের বাড়িতে থাকবে। এবার ওই যে ঘরটা ছিল ওনার আর কি, ওনার এবং অনন্যাদি এবং ওনার হাসবেন্ডের যে ঘর, তো ঠিক হলো যে ছেলেরা একটা ঘরে শোবে, মেয়েরা একটা ঘরে শোবে, আর বাচ্চাদের নিয়ে দুজন বড় মানুষ আর একটা ঘরে শোবে। ওনাদের ৩টে বেডরুম ছিল। এবার ওনার যে বেডরুমটা, সেই বেডরুমে ওনারা খাটে আড়াআড়িভাবে ৪ জন শুয়েছে। এবার অনন্যাদি তো বুঝতে পারছে সেদিন ছিল মঙ্গলবার যে এরকম কিছু একটা হতে পারে। তো অনন্যাদি মনে মনে ঠিক করেছে যে আমি রাতের বেলাটা ঘুমোবো না, আমি জেগে থাকবো। যদি আমি ঘুমোই তাহলে আমার ঘুম ভাঙবে, তাহলেই আমার সমস্যা হবে। কিন্তু এরকম একটা প্ল্যান করলেও দেখবেন কিছু না করে কিন্তু জেগে থাকাটা খুব মুশকিল। আপনি সারাদিন কাজকর্ম করছেন বা আপনি বাড়িতেও যদি থাকেন, বাড়ির মধ্যেও প্রচুর কাজ থাকে, একটা ব্যস্ততা তো থাকেই। তো তার মধ্যে কিন্তু শুধু জেগে থাকা ইটস হার্ড, ইটস ভেরি হার্ড। এমনি জেগে থাকা। কিছু একটা আপনি মুভি দেখছেন বা কিছু একটা বই পড়ছেন জেগে আছে, সেটা আলাদা ব্যাপার। তো অনেকক্ষণ অনন্যাদি জেগে থাকে। ১ম এ কিছুক্ষণ গল্প করে তাদের সাথে, তারা তারপরে ঘুমিয়ে যায়। তো অনন্যাদি জেগে থাকে। এবার জেগে থাকতে কখন যে ওনার চোখ লেগে গেছে উনি বুঝতে পারেনি। যথারীতি ওরকম করে উনি ওই রাত ৩টের সময় জেগে গেছে। এবার অনন্যাদির হাসব্যান্ড কিন্তু অনন্যাদিকে বারবার বলেছিল যে, "দেখো, তুমি কিন্তু ঘুমোবে না। কারণ যদি তুমি ঘুমোও তাহলেই তোমার সমস্যাটা হবে।" আর ওই যে বললাম যে অনন্যাদি এবং ওনার হাসব্যান্ড এরা দুজনে ঠিক করেছিল যে ওনার এই যে সমস্যাটা হচ্ছে এটা ওনারা কাউকে বলবে না। তো বাড়িতেও মানে ওনার যে শ্বশুর-শাশুড়ি তারাও ব্যাপারটা জানতো না। কিন্তু এইদিন ওই যে উনি উঠে পড়লেন এবং ওরকম মুখে গোঙানির আওয়াজ করছে, তো স্বাভাবিকভাবে ওনার পাশে যারা শুয়েছিল তাদেরও ঘুম ভেঙে গেছে। তো তারা অনন্যাদিকে বলছে, "বৌমা কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? তোমার কি হয়েছে?" ওনার শাশুড়িও ছিল। মানে অনন্যাদির শাশুড়ি মাও ছিলেন। এবার ডাকাডাকি হচ্ছে। এবার অনন্যাদি তো আর ওনার মধ্যে নেই। ওরকম করে মাথাটা নিচু করে গোঙাচ্ছে আর ওরকম করে হালকা করে দুলছে। এবার তো সারা বাড়ি মাথায় ওই যে আত্মীয়-স্বজন ছিল, ওনার শাশুড়ি মা ছিল, সে বলছে, "বৌমা তোমার কি হয়েছে? কি হয়েছে? তুমি এরকম করছো কেন? মুখে আওয়াজ করছো কেন? তুমি শোও ঠিক করে, বসো, নাহলে জল খাও, বাথরুম যাও, কি করবে তুমি?" উনি তো এবার কাউকে চিনতেও পারছে না অনন্যাদি এবং কিছু বলতেও পারছে না। এবার এই ভোর রাতের দিকে হৈ পড়ে গেছে ঘরে। পাশের ঘরে ওনার যে হাসব্যান্ড ছিল সেও জেগে গেছে। সে তখন এসে অনন্যাদিকে সামলাচ্ছে এবং তারপরে ওনার হাসব্যান্ড বলে যে, "ঠিক আছে তোমরা একটু বাইরে যাও, আমি দেখছি।" তো আত্মীয়স্বজন তারা তো বাইরে চলে গেছে। এবার অনন্যাদির যিনি শাশুড়ি মা, তিনি আবার খুব চিন্তায় পড়ে গেছে যে, বৌমার আবার এরকম কি হলো? আর ছেলের কথাবার্তা শুনে বুঝে গেছে যে এর আগেও বৌমার এরকম হয়েছে। তো তিনি এবার খুব কনফিউশন এ পড়ে গেছে। যে কি ব্যাপার? এরকম বৌমার অসুবিধে আছে এটা তো জানতাম না। ছেলে তো আমাকে কিছু বলেনি। এবার বিয়ে বাড়ির মধ্যে যাই হোক ওনার হাসব্যান্ড তখন বলে যে, "না ওর শরীরটা একটু খারাপ করে গেছিল, শরীর খারাপ হয়েছিল তাই জন্য কারোর প্রশ্নের উত্তর দেয়নি।" আর সকালবেলা তো মোটামুটি অনন্যাদি স্বাভাবিক হয়েই গেছিল। শরীরটা দুর্বল থাকে। তো অনন্যাদিও বলে যে, "না আসলে আমার শরীরটা খুব খারাপ করছিল। আমি কথা বলতে আমার অসুবিধা হচ্ছিল।" মানে এরকম করে জাস্ট বিয়েবাড়ির সময়টা যাতে এটা নিয়ে আর কোনো কথাবার্তা না হয়, ব্যাপারটা সামলে দেয়। এবং এই ব্যাপারটা সামলানোর ক্ষেত্রে কিন্তু অনন্যাদির হাসব্যান্ডের একটা বিশাল হাত ছিল। উনি মেইনলি বলেছিলেন যে, "দেখো তুমি এই বিষয় নিয়ে কারো সাথে কোনো কথা বলো না।" এবার বিয়েবাড়ি পর্ব মিটে গেছে। এবার অনন্যাদির শাশুড়ি মা ওনাকে ওনার কাছে এসছে কি অনন্যাদির কাছে এসে বলে যে, "কি ব্যাপার বৌমা তোমার সেদিন এরকম হলো? তোমার কি এর আগেও এরকম হয়েছিল? আমি ছেলের কথা শুনে বুঝলাম।" তো বলল, "হ্যাঁ, আমার এর আগে ১-২ বার এরকম হয়েছিল। তো এটা ভয়ের কিছু নেই।" এবার স্বাভাবিকভাবেই ওনার মা ভাবছে যে, "কি রে বাবা! বৌমার কি বিয়ের আগে থেকেই এরকম ছিল? নতুন বিয়ে হয়েছে। কতদিনই বা ততদিন বিয়ে হয়েছে। ওই ধরুন ৫-৬ মাস হয়েছে অনন্যাদি বিয়ে হয়ে এসছে। আর অ্যারেঞ্জ ম্যারেজ।" তো উনি বুঝতে পারলেন যে ওনার শাশুড়ি মার ব্যাপারটা খুব একটা ভালো লাগেনি। উনার মনে প্রচুর প্রশ্ন রয়েছে। এরপরে যেটা হলো মানে অনন্যাদির সাথে না এই জিনিসটা উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো। উনি মানে রাত হলেই ওনার মনে হতো মানে রাত হলে কি হতো যে ওনার ঘরের বাইরে মানে ঘরের মধ্যে জিনিসটা ঢুকতো না। ওই জিনিসটাকে উনি দেখতে পেতেন। যার চোখ দুটো জ্বলজ্বল করতো
এবং অনন্যাদি বুঝতে পারতেন ওই জিনিসটা যেন ওনার দিকেই তাকিয়ে রয়েছে। এটা উনি দেখে উনি খুব ভয় পেতেন। ওনার মাঝে মধ্যে মাথা ঘুরে যেত, ওই জিনিসটা দেখলে ওনার বমি হতো, এগুলো হচ্ছিল। এইবারে ওনার শাশুড়ি মা এই জিনিসগুলো লক্ষ্য করেন যে ছেলের বউয়ের বমি হচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে। তো উনি তখন ভাবলেন যে নিশ্চয়ই আমার বৌমা প্রেগনেন্ট, আমার বৌমা নিশ্চয়ই গর্ভবতী, তাই ওর সাথে হয়তো এগুলো হচ্ছে। এবার অনন্যাদিকে যখন বলে, তো উনি তো বুঝতে পারছেন যে উনি তো এই সময় সত্যি সত্যি প্রেগনেন্ট নন। ওনার ওনার সেই সময় যা কন্ডিশন তাতে প্রেগনেন্ট হওয়া সম্ভবও ছিল না। এবার ওনার মা তখন বললেন যে ঠিক আছে বৌমা, তুমি বাড়িতে একটা পরীক্ষা করো, তারপরে আমরা ডাক্তারের কাছে যাব। এবার বাড়িতে যথারীতি মানে ওনার শ্বশুর শাশুড়ি সবাই বলেছে, তো উনি পরীক্ষা করেছে, অবশ্যই নেগেটিভই এসছে রেজাল্ট। তো তখন ওনার মা বলল যে দেখো, আমার তোমার কিন্তু তোমার যা হচ্ছে তোমার রকম সকম থেকে কিন্তু আমার মনে হচ্ছে তোমার বাচ্চাই হবে। এই কিটে হয়তো মানে আর কি যেটা দিয়ে পরীক্ষা করেছিল, যে কিটে বলছে এটাতে হয়তো বোঝা যায় না। ওরা একজন ডাক্তারের সাথে কথা বলে, ডাক্তারবাবু বলেছে যে আপনি ১ সপ্তাহ পরে বৌমাকে নিয়ে আসবেন, আমি দেখে দেবো। অনেক সময় বোঝা যায় না, মানে প্রেগন্যান্সির একদম আর্লি স্টেজে অনেক সময় এটা পরীক্ষা করলে নেগেটিভ দেখায়। তো অনন্যাদিকে তো ওনার শাশুড়ি মা খুব যত্ন আত্তি করছে, এইটা খাওয়াচ্ছে, সেটা খাওয়াচ্ছে, তোলা, তোলা করে রাখছে। এবার অনন্যাদি ওনার হাসব্যান্ডকে বলছে যে, "দেখো, শাশুড়ি মা তো এরকম ভাবছে।" তখন উনার হাসব্যান্ড বলছে যে, "ঠিক আছে দেখো ভাবছে, আমি তো আর কিছু বলতে পারব না। তোমাকে তো পরের সপ্তাহে ডাক্তার যেতে বলেছে, মা তোমাকে নিয়ে যাবে। তুমি গিয়ে দেখিয়ে আসো।" এবার উনার না খুব অস্বস্তি হচ্ছে অনন্যাদির। উনি যেটা লিখেছেন যে, "আমার প্রচন্ড খারাপ লাগছিল যে বাড়ি শুদ্ধ লোক বুঝেই মানে একদম মানে মাথায় করে নাচছে যাকে বলে যে আমার বাচ্চা হবে ভেবে। কিন্তু উনি তো মনে, মনে জানেন যে উনি প্রেগন্যান্ট নন। আর উনার যে সমস্যাটা হচ্ছে সেটাও উনি মানে সরাসরি খোলাখুলি আরকি উনার শ্বশুর-শাশুড়িকে বলতে পারেন। এবার যথারীতি উনার শাশুড়ি মা উনাকে একদম প্রেগন্যান্ট হিসেবেই ট্রিট করছে। তো ডাক্তারের কাছে নিয়ে যায়। এবার যথারীতি ডাক্তার দেখে ঠেকে এটা বললেন যে প্রেগন্যান্ট নয়। এবার এই প্রেগন্যান্ট নয় শুনে উনার শাশুড়ি মায়ের খুব, খুব মনক্ষুণ্ণ হন আরকি। কারণ উনি খুব আশা করেছিলেন যে ঠিক আছে তাহলে হয়তো প্রেগন্যান্ট। এবারে উনার শাশুড়ি মা না খুব রেগে যায়। মানে খুব রেগে যায় বলতে আ মনক্ষুণ্ণ হয় এবং সেখান থেকে উনার মনে প্রচুর প্রশ্ন জাগে যে, "তোমার তাহলে এরকম কেন হচ্ছে? তুমি গর্ভবতী নও। তুমি এরকম যেরকম রাতের বেলা সেদিন করছিলে, কিরকম গোঙাচ্ছিলে, তোমার চোখ মুখ লাল হয়ে গেছিল, এরকম তাহলে কেন হচ্ছে?" তো এটা নিয়ে একটা বাড়িতে অশান্তি সৃষ্টি হলো। এবং উনার ওই যে কিছু আত্মীয়স্বজন যারা ওই সময় উনাদের বাড়িতে ছিলেন, কথাগুলো তারা আরো ৪-৫ টা আত্মীয়স্বজনকে বলেছে। এবার তারা আবার যখন অনন্যাদিকে মানে অনন্যাদির হাসব্যান্ডকে ফোন করছে, ফোন করে যখন কথাগুলো বলছে, তখন আবার তারা উনার শাশুড়ি মাকে বলে যে, "তোমার ছেলের বউকে একটু দেখিয়ে নিও, আমার কিন্তু রকম-সকম ভালো লাগছে না। আর তুমি বলেছিলে যে তোমার ছেলের বউয়ের মনে হয় বাচ্চা হবে, ডাক্তার তো বলেছে বাচ্চাও নেই পেটে, তাহলে কেন এরকম করছে?" এবার এই কথাগুলো শুনতে, শুনতে না উনার শাশুড়ি মা আস্তে, আস্তে বদলে গেলেন। মানে ওই ১.৫-২ মাসের মধ্যে উনার শাশুড়ি একটা এমন পর্যায়ে পৌঁছে গেলেন যে উনি মানে এই অননাদিকে যেন একদম সহ্য করতে পারতেন না। আর মানে একটু মানে এরকম হয়ে গেছিল উনার শাশুড়ি মা। উনার যেন কোনো রোগ আছে। উনার বাবা-মাকে একদিন ফোন করে বলছে যে, "আপনার মেয়ের কি কোনো সমস্যা ছিল বিয়ের আগে?" তো উনার বাবা-মা বলছে, "না, কোনো সমস্যা নেই। কেন বলছেন এরকম কথা?" কারণ উনারাও কিছু জানতেন না। তো তখন উনার শাশুড়ি মা বলে যে, "আপনার মেয়ের এরকম, এরকম হচ্ছে এবং কেন হচ্ছে আমরাও বুঝতে পারছি না।" তখন অনন্যাদির মা অনন্যাদিকে ফোন করে বলছে, "কিরে তুই আমায় তো কিছু জানাসনি, তোর যে এরকম অসুবিধে হচ্ছে?" তো তখন অনন্যাদি পুরো বিষয়টা ওনার নিজের মাকে খুলে বললেন। বলছেন যে, "মা আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। আমার ভীষণ শরীরটা খারাপ লাগে সারাদিন, আমি একটু জোর পাই না গায়ে।" তো উনার মা বলল যে, "দেখ, তুই বিয়ে করে নতুন বাড়িতে গেছিস। হয়তো সেটার জন্য অনেক সময় হাওয়া বাতাস লেগেও এরকম হয়। হয় না যে নতুন বউয়ের গায়ে একটা নতুন বিয়ের গন্ধ থাকে। তো অনেক সময় হাওয়া বাতাস লেগে যায়। তো তুই মা একটা কাজ করিস, তুই সন্ধ্যেবেলা ভালো করে ঠাকুরকে সন্ধে দিয়ে নিজের গায়েও একটু ঠাকুরের নাম করতে, করতে গঙ্গা জল ছিটিয়ে দিবি। তাহলে দেখবি আর তোর এই সমস্যাগুলো হবে না।" তো অনন্যাদি সেটাও করলেন। কিন্তু সপ্তাহের অন্যান্য দিনগুলো মোটামুটি ঠিক থাকলেও মঙ্গলবার, শনিবার দিন খুব বাড়াবাড়ি হওয়া শুরু হলো। এবং একটা সময় এমন পর্যায়ে গিয়ে দাঁড়ালো
অনন্যাদির মানে খুব বাড়াবাড়ি করে ফেলতো। অনন্যাদি বুঝতে পারতো না, ঘর থেকে বেরিয়ে যেত ওই রাতের বেলায়। ঘরের মানে নিজেদের বেডরুম থেকে বেরিয়ে গিয়ে বারান্দায় বসে থাকতো এবং বারান্দার সামনে আর কি একদম সামনের বারান্দার পাশে রাস্তা এবং রাস্তার পাশে একটা পুকুর আছে। মানে ওনাদের ঘরের রাস্তার ওপারটা হচ্ছে একটা পুকুর। পুকুরের দিকে তাকিয়ে থাকতো, পুকুর পাড়ে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করতো। মানে একদম যাকে বলে পাগলামো করতো। আর সেই সময়টা অনন্যাদিকে নাম ধরে ডাকলেও চিনতে পারতো না, বুঝতে পারতো না, সাড়া দিত না, কিছু বললেও শুনতো না। মানে তখন জোর করতে হতো, জোর করে হাত ধরে টেনে আনতে হতো, জোর করে বসাতে হতো, জোর করে শোয়াতে হতো, এরকম। আর এই জিনিসগুলো যত ওনার শাশুড়ি মা দেখতো, উনি খালি বলতো যে একটা পাগল মেয়েকে বিয়ে দিয়েছে আমাদের ছেলের সাথে। এবার যখন সকাল হতো তখন অনেকটাই উনি স্বাভাবিক হয়ে যেত। তখন অনন্যাদিকে ওনার শাশুড়ি মা বলতো যে, তোমার যেই রোগ আছে তুমি কেন বলনি বিয়ের আগে, তোমার বাবা মাই বা কেন বলেনি। এবার ঘটনা হচ্ছে অনন্যাদির বাবা মা সেই সময় আবার অসুস্থ হয়ে পড়ে। কোনো একটা কারণে অসুস্থ হয়ে পড়ে। প্রথম ওনার বাবা অনেকদিন থেকেই অসুস্থ ছিলেন, আবার ওনার মাও অসুস্থ হয়ে পড়ে। আর কিছু একটা কারণের জন্য অনন্যাদির বিয়ের পরপরই ওনার বাবাকে একটা বিশাল অঙ্কের টাকা, মানে ভালো পরিমাণ একটা টাকা ব্যাংক থেকে লোন নিতে হয়েছিল। এবার সেই জিনিসটার দুশ্চিন্তায় ওনার এতটাই শারীরিক অবনতি হয় যে ওনাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এবার সিচুয়েশনটা এতটা ঘেঁটে গেছিল, এত একটা বাজে ব্যাপার হয়ে গেছিল, অরণ্যাদি নিজেই বুঝতে পারছিলেন না উনি কি করবেন। মানে উনি ওনার যে সময়টা ওনার বাবা মায়ের পাশে দাঁড়ানো উচিত, তাদের সাপোর্টে দাঁড়ানো উচিত, সেটা তো উনি দাঁড়াতেই পারছেন না। উল্টে অরণ্যাদি নিজেই নিজের শরীর নিয়ে টালমাটাল অবস্থা। এদিকে ওনার স্বামীকে ওনার শাশুড়ি মা বিভিন্ন সময় বলছে যে, দেখ আত্মীয় স্বজনরা বলছে যে কি বউ বিয়ে করে এনেছো, বৌমা এরকম করে, আমার শুনতে খুব খারাপ লাগে, তুই ওর সাথে কথা বল, ওর যদি চিকিৎসা হয় চিকিৎসা করাক, নালে তুই ওকে ওর বাপের বাড়ি দিয়ে আয়, এরকম করে বলতো। এবার স্বাভাবিক এই কথাগুলো শুনে অনন্যাদির খুব খারাপ লাগতো এবং উনি এখানে একটা জিনিস অনেকবার মেনশন করেছেন যে ওই পুরো সময়টা ওনার জীবনের ওই সব থেকে যে খারাপ সময়টা উনি পাস করেছেন, সেই সময় উনি একটা মানুষের সাহচর্য সব সময় পেয়েছেন, একটা মানুষকে উনি অলওয়েজ কাছে পেয়েছেন, যে অলওয়েজ ওনাকে প্রচন্ড রকম ভাবে মানসিক জোর জুগিয়েছে। সেই মানুষটা হলো ওনার হাজবেন্ড। উনার হাজবেন্ড বলতো যে, দেখো যে যাই বলুক না কেন আমি তোমাকে বিশ্বাস করি, এবং এই যে তুমি বলছো যে ঘরের মধ্যে কিছু একটা থাকছে, কিছু একটা ঢুকছে, তুমি চিন্তা করো না, আমি খুব কনসাস থাকবো, আমি শোয়ার পরেও ঘরটা ভালো করে চেক করব, কিন্তু তুমি নিশ্চিন্তে থাকো, ঘরে কিছু ঢোকে না, তুমি আমাকে বিশ্বাস করো। এবার দেখুন, একটা জিনিস উনি যে জিনিসটার কথা বলছেন, যে প্রাণীর কথা বলছেন, সেটাকে সত্যি তো উনি ছাড়া তো আর কেউ দেখতে পাচ্ছে না। ফলে শুধুমাত্র উনার কথার উপর বেস করে সেটাকে বিশ্বাস করে নেওয়াটা কিন্তু একেবারেই সহজ ব্যাপার নয়। তো হয়তো ওনার হাসব্যান্ড সেটা বিশ্বাস করতেন না, কিন্তু তাই বলে যে অনন্যাদি মিথ্যে বলছে বা বানিয়ে বলছে উনি সেটাও কিন্তু বলতেন না। তো অনন্যাদিকে অনেকভাবে ওনার হাসব্যান্ড বোঝাতো যে, দেখো তুমি এই কাজগুলো করো না, তুমি নিজেকে সংবরণ করো, তুমি মনে করো যে কিচ্ছু হয়নি, তুমি সারাটা রাত যদি তোমার ঘুম ভেঙেও যায় রাত ৩টের সময়, তুমি জাগবে না, তুমি শুয়েই থাকবে, আর তুমি তাহলে আমায় ডাকবে। অদ্ভুতভাবে এইরকম ভাবেই কিন্তু আরো ২ মাস কেটে যায় এবং এই জিনিসটা এতটাই বেশি ওনার কাছে ট্রমাটিক হয়ে গেছিল যে ওই মঙ্গলবার আর শনিবার ছাড়াও বাকি দিনগুলো ওনার কিন্তু ঠিকমতো ঘুম হতো না। কারণ ওনার মনে হতো এই বুঝি কিছু হবে, এই বুঝি আবার আমি কিছু দেখব, এবং এই করে, করে ওনার হাসব্যান্ড যেহেতু ওনার পাশেই শুতেন, ফলে তারও ঘুমের ব্যাঘাত ঘটতো, সেও অনেক রকমভাবে এফেক্টেড হতে থাকে। এবং একটা সময় আসে যখন ওনার শাশুড়ি মা বলে যে, তুমি কিছুদিনের জন্য হলেও বাপের বাড়ি যাও, তুমি গিয়ে দেখো যে তোমার এই সমস্যাগুলো সেখানেও হচ্ছে কিনা। এবার ওনার শাশুড়ি মা কথা শুনে তো অনন্যাদি ভাবলো যে, থাক, প্রত্যেকদিন আমার জন্য আমার বরের সাথে শাশুড়ি মায়ের ঝামেলা লাগছে, ঠিক আছে আমি নয় কিছুদিনের জন্য বাপের বাড়িই যাই। এবার ওই যে বললাম ওই সময় কিন্তু ওনার বাপের বাড়িতে খুব অবস্থা খারাপ। ওনার বাবা তখন হসপিটালাইজড, ওনার মায়ের ইভেন শরীর খারাপ। সবকিছু মিলিয়ে একটা খুব টালমাটাল অবস্থা। আর ফিন্যান্সিয়াল দিক থেকেও কিন্তু ওনার ফ্যামিলি তখন একটা ক্রাইসিস মোমেন্ট এর মধ্য দিয়ে যাচ্ছিল। কারণ ওই যে বললাম যে ওনার বাবা কিছু কারণের জন্য একটা ভালো অঙ্কের টাকা ব্যাংক থেকে লোন হিসেবে নিয়েছিলেন। কিন্তু সেই সময়টা যেহেতু ঝামেলা অশান্তি চলছিল, ওনার কিছু একটা পার্সোনাল বিষয়ে, তো উনি ইএমআই এর কিস্তির টাকাও কিন্তু সেভাবে দিতে পারছিলেন না। ফলে সব মিলিয়ে অনন্যাদির বাপের বাড়ির অবস্থাও কিন্তু খুব শোচনীয় ছিল। বাট তার সত্ত্বেও অনন্যাদি ভাবলেন যে, না, আমি একবার বাপের বাড়ি যাই, গিয়ে দেখি ব্যাপারটাকে। আর তখন ওনারও শরীর ভীষণ ডাউন যাচ্ছে।
ওনার হাসব্যান্ড কিন্তু তখনও বলেননি যে, "না তুমি বাপের বাড়ি চলে যাও, মা বলছে" বলে। ওনার হাসব্যান্ড বলেছিল যে, "তুমি এখানেই থাকো।" কিন্তু অনন্যাদি ওনার হাসব্যান্ডকে আরকি কনভিন্স করে যে, "না একবার যাই, গিয়ে দেখি কি ব্যাপার। হতেও তো পারে যে এটা আমার সত্যিই মনের ভুল কি ভুল না, এটা আমারও দেখা উচিত, জানা উচিত।" তো অনন্যাদি বাপের বাড়ি চলে গেলেন। এবার বাপের বাড়ি গিয়ে উনি তো দেখছেন যে ওখানে সত্যিই খুব করুণ অবস্থা। ওনার বাবা-মা খুব কষ্টে আছে। তো ওনার না মনে হলো যে এখানে যদি আমার মা-বাবা দেখে যে আমার রাতের বেলা এরকম অবস্থা হচ্ছে, তাহলে ওদের আরো কত খারাপ লাগবে। তো যাই হোক, তো অনন্যাদির মা বলল যে, "আমি তোর সাথে শোবো।" তো অনন্যাদি ওনার মায়ের সাথে রাতের বেলা ঘুমোতে গেলেন এবং সেদিনই কিন্তু ওনার বাবা হাসপাতাল থেকে ফিরেছিলেন। তো ওনার বাবা পাশের ঘরে ঘুমোচ্ছে আর এদিকে অনন্যাদি আর অনন্যাদির মা ঘুমোচ্ছে। খুব অদ্ভুতভাবে অনন্যাদি তো মনে, মনে ভেবেই ছিলেন যে আমার সাথে যা হওয়ার হবে। তো উনি ওনার মাকে বলেছিলেন যে, "মা তুমি কিন্তু ভয় পেও না। আমি যা করি করব। যদি তুমি দেখো যে আমি হাত-পা ছুড়ছি বা আমি এমন কিছু করছি যেটায় তোমার লেগে যেতে পারে, তুমি কিন্তু খাট থেকে নেমে যাবে। আমাকে আমার মতো ছেড়ে দেবে। আমি কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাব।" তো ওনার মা তো খুবই চিন্তিত। ওনার মা বললেন যে, "ঠিক আছে।" এইবারে উনি তো ভাবছিলেন যে কিছু তো হবেই। বাট অদ্ভুতভাবে কিছুই হলো না। এবং অনেকদিন পরে অনন্যাদি যেন খুব শান্তিতে ঘুমোলেন। কোনো অসুবিধে হলো না। সেদিন হলো না, তার পরের দিন কেটে গেল, সেদিনও কোনো অসুবিধে হলো না। ইভেন তারও পরের দিন কেটে গেল, কোনো অসুবিধে হলো না। অনন্যাদি কিন্তু মানে মঙ্গলবার আর শনিবার পুরো উনি লিখেছেন যে আমি সেই সময় ১১ দিন আমার বাপের বাড়ি ছিলাম এবং এই ১১ দিনে একবারও আমার সাথে কিন্তু কোনো ঘটনা ঘটেনি। আমি একদম ঠিকঠাক করে ঘুমিয়েছি। কিন্তু এখানে একটা বিশাল টুইস্ট এলো। কিরকম টুইস্ট এলো? উনার সাথে কিছু ঘটেনি। বাট উনার মা, যেদিন আরকি অনন্যাদি ওনার মায়ের সাথে শোয়া শুরু করল, সেদিন থেকে অনন্যাদির মা ওই টানা ১১ দিন একই স্বপ্ন বারবার দেখেছে। কি স্বপ্ন? সেটা শুনুন। এবং এটা শুনলে বুঝতে পারবেন যে মানুষের জীবনে কত রকমভাবে, কত রকমের ঘটনা, কত রকমের সমস্যা, কত রকমের জিনিস ঘটতে পারে। উনার মা স্বপ্নে দেখেন যে উনার শ্বশুরবাড়ি মানে অনন্যাদির শ্বশুরবাড়ি। এবার ওই যে বললাম উনাদের যে বাড়িটা ছিল শ্বশুরবাড়িটা সেটা একটা রাস্তার একদম উপরে। রাস্তার ওপারে হচ্ছে একটা পুকুর। এবার পুকুরটার পাশ দিয়ে একটা বড় বাড়ি রয়েছে এবং ওই পুকুরটা আশেপাশের লোকজনও কখনো ব্যবহার করত। সে বিষয়ে কোনো বিধিনিষেধ ছিল না। কিন্তু ওর পুকুরের উল্টো দিকের পাড়ে পুরো যে জমিটা, বাড়ি, ঘর যা আছে সবটা হচ্ছে ওই ফ্যামিলির। এবং ওই ফ্যামিলিটা অনেক বড়। ওদের অনেক জ্ঞাতি গোষ্ঠী রয়েছে এবং পুরো প্রপার্টিটাই ওদের। এবার উনার মা স্বপ্নে দেখছে যে ওই পুকুরের উল্টো দিকে একটা গাছ রয়েছে। যে গাছটা কিন্তু ওই পরিবারের অন্তর্গত। মানে বললাম যে পুকুরটাও ওদের। এবার পুকুরটা যেহেতু অনেক ডিপ, তাই ওই পুকুরে কেউই কিন্তু খুব একটা স্নান-টান করতো না। এমনিতেও আগেকার সময় পুকুরে স্নান করাটা চল ছিল। আর এই ঘটনাটা আজ থেকে ১৯ বছর আগেকার ঘটনা। তো ১৯ বছর আগেও যে খুব লোকে মানে স্নান করতে যেত, কারণ ততদিনে মানুষের বাড়ি, বাড়ি কল চলেই এসেছিল। তো এমনি পুকুরটা টুকটাক ব্যবহার করতো ওখানকার লোকেরা। বাট পুকুরের আশপাশের যে গাছপালা, যে জায়গাটা ছিল সবটাই কিন্তু ওই পরিবারের ছিল। তো ওইখানে ঠিক পুকুর পাড়ে একটা বেশ বড় লম্বা নারকোল গাছ ছিল। তো উনার মা স্বপ্নে দেখেন যে ওই নারকোল গাছ থেকে কিছু একটা লাফিয়ে এলো, এসে পুকুরটাকে ক্রস করে আ অনন্যাদির যে শ্বশুরবাড়ি সেখানে ঢুকে অনন্যাদি যে ঘরে শুতো সেই ঘরে ঢুকে গেল। এবং ঢুকে গিয়ে সেই জিনিসটা নাকি মানে দুটো জ্বলজ্বলে চোখ, সেই জিনিসটা নাকি ওনার ঘরের মধ্যে কোথাও একটা রয়েছে কোণা করে। এবং সেই জিনিসটা অনন্যাদি দেখছে এবং খুব ভয় পাচ্ছে, এটা উনার মা স্বপ্নে দেখে। এবার ১ম যেদিন এই স্বপ্নটা উনার মা দেখেছিলেন, উম উনি না খুব অবাক হয়ে যান যে, "এটা আমি কি দেখলাম? এটা একটা কি অদ্ভুত স্বপ্ন দেখলাম।" উনি অতটা মানে পাত্তা দেয়নি। এবার ২য় দিন যখন ঘুমিয়েছেন, উনি ওনার মানে অনন্যাদি আসার পরে, সেদিনও কিন্তু ওনার মা সেম স্বপ্নটা দেখেন। যে ওই পুকুর পাড়ের গাছ থেকে একটা কিছু নামলো, নেমে এসে পুকুরটাকে ক্রস করে ওনার শ্বশুরবাড়িতে ওনারই বেডরুমে ঢুকে গেল। এই স্বপ্ন যখন ৩-৪ দিন পর একই স্বপ্ন ওনার মা দেখেন, তখন না ওনার মায়ের মনে হয় যে কিছু তো ব্যাপার আছে। আমি এই স্বপ্নটা কেন বারবার দেখছি? আর উনার মা কিন্তু তখনও এই কথাটা উনারকে জানায়নি, অনন্যাদিকে জানায়নি। আর উনার বাবাকেও জানায়নি। যেহেতু উনারও শরীরটা ভালো নেই। তো উনাকেও আর এসব বিষয়ে ইনভলভ করেনি। কিন্তু উনার মায়ের মনে কোথাও একটা
বিষয়টা চলতে থাকে যে আমি একই স্বপ্ন কেন দেখছি। আর যখন অনন্যাদিকে বারবার জিজ্ঞেস করে ওনার মা যে, "তুই ঠিক কি দেখিস? কি তোর সমস্যা হয়?" তো তখন অনন্যাদিও বলেছে যে, "আমি এরকম মনে হয় একটা প্রাণীকে দেখি, বেড়ালের মতো, কিন্তু ওটা বেড়াল না, সেটা আমি জানি।" এবার এই জিনিসটা শুনে উনার মা বুঝতে পারে যে উনি যেটা স্বপ্নে দেখছেন আর উনার মেয়ে যেটা দেখছে বাস্তবে ওই বাড়িতে, সেটা অনেকটাই এক। এবার ওনার মা ভাবছে যে তাহলে কি আমি যে স্বপ্নটা দেখছি তার সাথে কি কোনো যোগাযোগ আছে? এবার যবে থেকে অনন্যাদির মা এই সমস্যাটার কথা শুনেছে যে ওনার মেয়ের সাথে এরকম হচ্ছে, আর সত্যি কথা বলতে কি, অনন্যাদির যে শাশুড়ি মা তিনি খুব চিন্তিত ছিলেন এবং তিনি বেশ কয়েকবার অনন্যাদির মাকে ফোন করে বলেছেন যে আপনার মেয়ের নিশ্চয়ই কোনো সমস্যা আছে, আপনারা হয়তো সেটাকে খেয়াল করেননি, আপনারা হয়তো সেটাকে গুরুত্ব দেননি, না দিয়ে বিয়ে দিয়ে দিয়েছেন, এখন কিন্তু ওর অসুবিধে হচ্ছে। এইসব কথাগুলো শুনে না ওনার মায়ের খুব দুঃখ হয়েছিল। স্বাভাবিক, যে কোনো মায়েরই দুঃখ হবে তার মেয়ে সম্পর্কে যদি এরকম কেউ কোনো কথা বলে। তো ওনার মা ওখানকার একটা মন্দির রয়েছে, সে মন্দিরটা হচ্ছে ভূতনাথ মন্দির। খুব বিখ্যাত মন্দির। তো সেই ভূতনাথ মন্দিরে গিয়ে ওনার মা খুব কান্নাকাটি করে বলেছিল যে, "আমার মেয়ে খুব কষ্ট পাচ্ছে। আমার মেয়ের এই সমস্যাটা তুমি দূর করে দাও।" এবং তারপরেই ওনার মেয়ে এখানে আসে এবং আসার পর থেকেই এই জিনিসগুলো উনি স্বপ্নে দেখছেন। তো দুদিন অনন্যাদির মা এটা ভাবতে ওনার সময় চলে যায় যে আমি যেটা দেখছি এটা কি ঠিক দেখছি? তো আবার উনি সেম স্বপ্ন দেখলেন। তখন উনার মা বুঝলেন যে কিছু তো একটা ব্যাপার আছে। তো অনন্যাদিকে জিজ্ঞেস করলেন যে, "তোদের ওই যে নারকোল গাছটা রয়েছে, তো তুই দেখেছিস গাছটাকে?" বলছে, "হ্যাঁ, গাছটাকে দেখবো না কেন? একদম সামনে আমার যে শোয়ার ঘর, সেই ঘরের জানলা দিয়েই ওইটা দেখা যায়, ওই গাছটা দেখা যায়।" এবার যখন উনি বললেন যে, "আমার জানলা দিয়ে গাছটা দেখা যায়", তখন যেন উনার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। যে ও, তার মানে আমি যেটা দেখছি স্বপ্নে আর যেটা ওর সাথে ঘটছে সেটার সাথে একটা যোগসূত্র সত্যিই রয়েছে। এবার এরকম একটা কথা ফট করে তো আর বলা যায় না। তো অনন্যাদির মা যখন ১১ দিন হয়ে যায়, উনার মা বলল যে, "ঠিক আছে, তুই আমার সাথে শ্বশুরবাড়িতে চ। তুই তো এখানে এতদিন রইলি।" তো তখনও কিন্তু অনন্যাদিকে ওনার মা পুরো বিষয়টা খুলে বলে। এবারে উনি তো যেতে চাইছে না, বলছে, "না, আমি এখানে আরো কটা দিন থাকি, ওখানে গেলেই হয়তো আমার সাথে এই বিষয়টা ঘটবে।" তো তখন অনন্যাদির মা বললে যে, "আমি তোকে একটা কথা বলছি শোন। আমি না বেশ কিছুদিন যাবৎ, বিশেষত তুই যবে থেকে এখানে এসছিস, আমি এরকম স্বপ্ন দেখেছি। তা আমার মনে হয় আমার ওই গাছটা, যে বাড়ির লোক তাদের সাথে আমার কথা বলতে হবে।" তো ফোনেই অনন্যাদির মা ওনার হাসব্যান্ডকে পুরো বিষয়টা জানায় যে, "এরকম আমি দেখেছি।" তো ওনার হাসব্যান্ড বলছে যে, তার শাশুড়ি মাকে বলছে যে, "আপনি দেখেছেন আমি বুঝলাম, কিন্তু গাছটা তো আমাদের বাড়ি থেকে অনেক দূরে। আর এরকম গাছ তো আমাদের বাড়ির আশেপাশে আরো অনেক আছে। গাছের সাথে ওর যেটা হচ্ছে তার কি সম্পর্ক?" তো অনন্যাদির বলে না যে মায়েদের মধ্যে না একটা ক্ষমতা থাকে। প্রত্যেকটি মাই তো খুব স্পেশাল হয়। আর প্রত্যেকটি মাই চায় তার সন্তানের ভালো হোক। তাকে যেন কোনো অশুভ কিছু স্পর্শ করতে না পারে। এবং এই চাওয়া থেকেই না একজন মা যে কতটা শক্তিশালী হয়ে ওঠেন, তার মধ্যে যে কি অদম্য ক্ষমতা থাকে, সেটা হয়তো মায়েরা নিজেরাও জানেন না। তো উনার মায়ের মনে কোথাও একটা ডিটারমিনেশন ছিল যে আমার মেয়ের যত সমস্যা হচ্ছে তার উৎস হচ্ছে ওই গাছটা। কিছু তো আছে ওই গাছে। তো উনি বললেন যে, "আমি মেয়েকে নিয়ে যাচ্ছি। আমি বেশিদিন তো থাকতে পারব না। আমার স্বামী তো অসুস্থ জানোই। তো আমার দিদি আর জামাইবাবু এসে ২ দিন থাকবে। আমি সেই ২ দিন আমি মেয়েকে নিয়ে যাচ্ছি। আমি ওদের সাথে কথা বলব। আর তুমিও কিন্তু আমার সাথে যাবে।" তো উনার মানে অনন্যাদির হাসব্যান্ড খুবই ভালো ছিল। তো উনার মায়ের কথাটা মানে। বলে যে, "ঠিক আছে।" তো অনন্যাদির মা অনন্যাদিকে নিয়ে উনার শ্বশুরবাড়ি যায়। এবার গিয়ে যখন ওনার শ্বশুর-শাশুড়ির সাথে এই বিষয়টা নিয়ে কথা বলে, উনার শ্বশুর-শাশুড়ি বলছে যে, "আপনি এসব কি বলছেন? আপনি স্বপ্ন দেখেছেন যে ওই গাছ থেকে কিছু এলে, আমরা এখানে এত বছর ধরে রয়েছি। আমাদের সাথে কারোর কিছু হলো না। আর আপনি বলছেন যে আপনি স্বপ্ন দেখেছেন বলেই কিছু না কিছু হয়েছে?" তো তখন অনন্যাদির মা বলল যে, "দেখুন, আমি যখন স্বপ্নটা বারবার দেখছি, কিছু তো কারণ আছে। শুধু আমি কেন দেখব? আর আমি তো এরকম স্বপ্ন এর আগে কখনো দেখিওনি। হ্যাঁ, আপনারা এখানে বহু বছর ধরে আছেন। এখানে কারোর কোনো সমস্যা হয়নি। কেউ ওই গাছটা নিয়ে কিছু বলেনি এতদিন, সেটা হতে পারে। কিন্তু কোনোদিন সমস্যা হয়নি বলে যে আজও হবে না তা তো নয়। হতে তো পারে কিছু।" তো তখন অনন্যাদির মা এবং ওনার হাসব্যান্ড দুজনে মিলে ওই বাড়িতে যায়, যে বাড়ির গাছ। তো তাদেরকে গিয়ে যখন ওনার মা খুব ভালো করে বিনীতভাবে বলে যে, "আমার মেয়ের কিছু অসুবিধে হচ্ছে। আপনাদের যেই গাছটা রয়েছে, এই গাছে নিশ্চয়ই কোনো দোষ আছে, কোনো কিছু আছে। আপনারা এই গাছটা কেটে দিন।"
তো ওই ফ্যামিলির লোকজন তারা বলে যে ওসব গাছ-ফাছ কাটা যাবে না। আর আমাদের এই যে পুরো প্রপার্টি রয়েছে, আমাদের এই বিষয় সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা চলছে। আমাদের জ্ঞাতি-গোষ্ঠীদের মধ্যে অনেক এই ভাগ বাটোয়ারা নিয়ে অসুবিধে আছে। এখন এখানে কোনো গাছ-ফাছ কাটা যাবে না। এই বলে পুরো কথাটাকে ওরা মানে নস্যাৎ করে দেয়। বলে যে, "না, না গাছে কোনো সমস্যা নেই। ওসব গাছ-ফাছ আমরা কাটতে পারব না।" এবার তো মাথায় হাত অনন্যাদির মায়ের। উনার মা আর ওনার হাসব্যান্ড তো চলে এসছে। অনেকভাবে বুঝিয়েছে। ওরা কিছুতেই রাজিই হয়নি। মানে এন্টারটেইনই করছে না। কথাটা পুরোপুরি শুনছেও না। এদিকে ওখানে গিয়ে ১ম রাতেই কিন্তু অনন্যাদির আবার সেই এক ব্যাপার। রাত ৩ টের সময় ঘুম ভেঙে যাচ্ছে। ওরকম মানে মাথা নিচু করে ওরকম চোখ-ফোক লাল হয়ে যাচ্ছে। তো এবার তো ওনার মা নিশ্চিত যে কিছু তো এই বাড়িতে সমস্যা হচ্ছে। আমার এখানে ১১ দিন থাকলো, কোনো সমস্যা হয়নি। এখানে এসেই সমস্যা হচ্ছে। কেন হচ্ছে? কিছু তো কারণ আছে। তো তখন অনন্যাদি ওনার শ্বশুর-শাশুড়িকেও বলে যে, "তোমরাও চলো গিয়ে একটু বলো। কারণ আমার মা, তোমার ছেলে তো বলে কিছু করতে পারছে না। তোমরাও চলো গিয়ে কথাবার্তা বলো। ব্যাপারটা কিন্তু খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে।" এবার অনন্যাদির যে শ্বশুর-শাশুড়ি তারাও দেখছে মানে যখন শোনে যে ওইখানে ১১ দিন ছিল কোনো অসুবিধা হয়নি। এখানে এসেই অসুবিধে হচ্ছে। তো তখন তাদেরও কোথাও মনে হয় যে সত্যিই তো হতে তো পারে। এমন তো নয় যে হতে পারে না। তো তারাও যায়। এবার তারাও যখন ওই বাড়িটায় যায়, তো সেই বাড়ির লোক আবার সেম কথা বলছে যে, "না আমাদের তো মামলা মোকদ্দমা চলছে, আমরা এখন কিছু কাটতে-ফাটতে পারব না।" তো তখন অনন্যাদির মা বলে যে, "আপনারা কাটার ব্যবস্থা করুন, কার সাথে কথা বলতে হবে? আমরা একটা গাছ কাটার কথা শুধু বলছি না।" বলছে, "না আমাদের এই গাছ অনেক পুরনো গাছ, এই গাছ আমরা কেন কাটবো?" এবং অদ্ভুতভাবে ওই নারকোল গাছটা কিন্তু সত্যিই অনেক পুরনো। কিন্তু ওই গাছটায় মানে বিগত ১২ বছরে একবারও ফল হয়নি। মানে একটা নারকোলও ১২ বছরে হয়নি। কিন্তু ওইখানে আশেপাশে আরো নারকোল গাছ রয়েছে। বাট সেই নারকোল গাছগুলো কিন্তু এরকম নয়। সেই গাছগুলোয় কিন্তু ফল ধরেছে। বাট এই গাছটায় আশেপাশের লোকজনও আরকি ব্যাপারটা শোনে। তারা বলছে একটা কথা কিন্তু খুব অদ্ভুত, এই গাছটায় কিন্তু নারকোল হয় না। আমি অন্তত ১২ বছরে কোনো নারকোল হতে দেখিনি। এবার আশেপাশের লোকজনও এটা নিয়ে কথাবার্তা বলা শুরু করে যে কিছু তো তাহলে ব্যাপার আছে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে আশেপাশের লোকেরা এটাও বলে যে আচ্ছা এই গাছে যদি কোনো সমস্যা থাকবে তাহলে এত বছরে আমাদের কারোর বাড়িতে কখনো এরকম তো কিছু হয়নি। তাহলে সেটা কেন? এবার এই কেনটা আমি আপনাদেরকে পরে বলছি যে কেন বা কি বৃত্তান্ত ছিল। কিন্তু তার আগে আপনাদের বলি যে ওই ফ্যামিলির লোকেরা তো মানে পুরো নাকচি করে দিচ্ছে। কিন্তু ওই বাড়িতে একটা বয়স্ক ভদ্রলোক ছিলেন। তিনি তখন এই সমস্ত কথাবার্তা, কথা কাটাকাটি হচ্ছে দেখে উনি বেরিয়ে আসেন। উনি বেরিয়ে এসে বলেন যে, "এটা কিন্তু সত্যি কথাই আমাদের এই যে পুরো বিষয় সম্পত্তি রয়েছে সেটা আমাদের আ মানে ভাগ-বাটোয়ারা নিয়ে একটা আইনি জটিলতা আছে। কিন্তু আমি আপনারা যে কথাগুলো বলছেন, আমি কিন্তু এটা যে একেবারেই বিশ্বাস করছি না আমাদের বাড়ির বাকি লোকগুলোর মতো তা কিন্তু নয়। কারণ এই গাছের মানে গোড়ায় একটা দুর্ঘটনা ঘটেছিল একবার। তো কি দুর্ঘটনা? তো এই ঘটনাটা অনেক পুরনো। মানে সেই সময় অনন্যাদির শাশুড়ি মা সবে আরকি বিয়ে হয়ে এসেছিল। অত বছর আগেকার কথা। তো কি ঘটেছিল? তো ওই ভদ্রলোক বলছে যে উনার দাদা ছিলেন এক। তো সেই দাদা বিয়ে-থা করেননি। তো বিয়ে-থা করেননি কিন্তু উনি নিজে কাজকর্ম করতেন। খুব বুদ্ধিমান একজন ব্যক্তি ছিলেন এবং আ উনি ঘুরতে খুব ভালোবাসতেন। একদম স্বাভাবিক মানুষ ছিলেন কিন্তু তখন উনি বিয়ে করেননি। উনার বাকি ছোট যে ভাই-বোন ছিল তাদের বিয়ে হয়ে গেছিল। এবার হঠাৎই নাকি ভদ্রলোক মানে বিবাগী হয়ে যান। কাজকর্ম ছেড়ে দেন, পরিষ্কার জামাকাপড় পরা ছেড়ে দেন। সবসময় একই জামাকাপড় পরে থাকতো, নোংরা হয়ে থাকতো এবং আস্তে আস্তে লোকটা একটু খ্যাপাটে হয়ে যেতে থাকে। এবার পরিবারের লোকজন যারা ছিল তারা খুব অবাক হয়ে যায় যে একটা মানুষ এত বুদ্ধিদীপ্ত, এত শিক্ষিত, এত ভালো করে যে কথা বলতো, যার রুচিবোধ এত ভালো ছিল, সে হঠাৎ করে এরকম হয়ে গেল কেন? কি বিড়বিড় করে কথা বলছে, কখন কি কাকে বলে দিচ্ছে তার ঠিক ঠিকানা নেই। ঠিকমতো খায় না, স্নান করে না, জামাকাপড় পরিবর্তন করে না। কেন এরকম হচ্ছে? তো এই বিষয়টা বেশ কিছুদিন ধরে চলতে থাকে নাকি। বাট হঠাৎ করে ওনাদের একসময় অনেক জমি জায়গা ছিল। তো সেখানে ওরা ফসল-টসল করাতো। তো ঘরে অনেক রকমের কীটনাশক রাখা ছিল। তো কোনোখানে কিছু নেই। লোকটা কিন্তু নিজের মতোই থাকতো। তার খাওয়া-পড়ার কোনো কিছুর কোনো অভাব ছিল না, কোনো অসুবিধেও ছিল না। আর ওই পুরো ফ্যামিলিটাই কিন্তু একটু বিত্তশালী ফ্যামিলি। কিন্তু হঠাৎ করে কি হয়, ওই লোকটি সে একদিন অনেক রাত করে ঘরে আসে এবং ঘরে এসে তার ঘরের বাড়ির যারা লোকজন ছিল তারা ওনাকে খাবার বেড়ে দেয়। উনি পেট ভরে খাবার খান। খাবার খেয়ে উনি বাইরে চলে যান।
এবার যেহেতু লোকটা একটু খ্যাপাটে হয়ে গেছিল, তো কেউ আর অতটা মানে ব্যাপারটাকে নিয়ে গুরুত্ব দেয়নি যে এরকম তো করেই, অনেক সময় ভোরবেলা ভোর রাতে বাড়ি থেকে বেরিয়ে যায়, রাত করে বাড়িতে আসে, কোথায় যায় কেউ জানে না, মানে জায়গায় জায়গায় ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায়। তো লোকজন, বাড়ির লোক অতটা খেয়াল করেনি। সকালবেলা লোকটাকে ওই যে গাছটা ছিল, পুকুরের পাড়ের যে গাছটা, নারকোল গাছটা, ওই গাছের নিচেই লোকটাকে পাওয়া যায়, এবং ততক্ষণ তিনি মারা গেছিলেন। এবং পাশে নাকি ওরকম একটা কীটনাশকের যে প্যাকেট ছিল সেটা পাওয়া গেছিল, যে উনি ওটাই খেয়ে নিয়েছিলেন। এবার একটা লোক যে সুস্থ সবল, প্রচন্ড শিক্ষিত, অন্য রকমের যে চিন্তাধারা রাখতো, সেই মানুষটা হঠাৎ করে ২ মাসের মধ্যে যার এতটা পরিবর্তন হলো, যে ঠিকমতো খেত না, দিত না, কাজকর্ম করতো না, সেটাও ছেড়ে দিয়েছিল, এবং তারপরে কীটনাশক খেয়ে নিজের জীবনটা দিয়ে দিল, এই ব্যাপারটা কিন্তু বাড়ির কারোর মাথায় ঢোকে না। এবার অনেকে সেই সময় বলেছিল যে লোকটা পাগল হয়ে গেছিল, তাই কীটনাশককে হয়তো খাবার মনে করে খেয়ে নিয়েছিল। এবং মানে ওই সময় মানে অন্নাদির মায়ের, মানে শাশুড়ি মায়ের আরকি জাস্ট বিয়ে হয়েছে। তো উনি কথাটা মানে জাস্ট একটু শুনেছিলেন যে এরকম একটা ঘটনা ওই দিকের বাড়িতে ঘটেছে। এর থেকে বেশি উনি কিন্তু কিছু জানতেন না। আর যেহেতু লোকটা মানে ২ মাস ২.৫ মাস হয়ে গেছিল, একটু পাগল হয়ে গেছিল। তো ব্যাপারটা নিয়ে না কেউ আর অতটা মাথা ঘামায়নি। ভেবেছে যে ঠিক আছে, হয়ে গেছে এরকম ঘটনা। তো ওটা নিয়ে আর কিছু হয়নি। আর তারপরে তার শ্রাদ্ধ শান্তি সবকিছু ঠিকঠাক করে। আর ওই বাড়িতেও কিন্তু কখনো মানে উনার আত্মার যে মানে শান্তি হয়নি বলে, বা অপঘাতে কোনো মৃত্যু হয়েছে বলে যে সেই বাড়িতে কোনো ভৌতিক ঘটনা ঘটছে বা অস্বাভাবিক কিছু হচ্ছে, সেরকম কিন্তু কিছু বাড়ির লোক অতটা খেয়াল করেনি। কিন্তু ওই বাড়িতে একটা বিষয় হয় যে ওই লোকটা বলে যে উনি মারা যাওয়ার পর থেকে কিন্তু এই বাড়িতে হয়তো ওরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু বাড়ির যে শান্তি বলুন বা সবার সাথে সবার যে সদ্ভাব ছিল, সেইটা কিন্তু আস্তে আস্তে চলে যেতে থাকে। এবং তারপরই বিষয় আশয় সম্পত্তি নিয়ে একটা কলহ, মানে অন্তর্কলহ যেটাকে বলে, সেটা শুরু হয়েছে, এবং এখনো সেটা চলছে। এখনো কিন্তু ওই বাড়ি ঠিক করে ভাগ বাটোয়ারা হয়নি। মানে ১-২ জন শরিক মারাও গেছে, এরকম অবস্থা। তো ওই ভদ্রলোক বলে যে ঠিক আছে, আমি সবার সাথে কথা বলব। যদি এই মেয়েটা তো বাচ্চা মেয়ে, সবে বিয়ে হয়েছে, তোমাদের তো বিয়েতেও গেছিলাম, তো আমি অবশ্যই চাইবো না যে এই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাক। তো কাটার ব্যবস্থা তোমরা করো, বাকি যে কেউ যদি বাধা দিতে আসে আমি দেখে নেব। তো ওই বাড়ির লোকগুলো তখন বলছে, আমরা কিন্তু কোনো খরচাপাতি দিতে পারবো না। যদি গাছ কাটাতে হয় আপনারা কাটাবেন, আপনারা মাটিটাকে ভালো করে একদম আগের মতো যেরকম ছিল সেরকম করে দেবেন। মানে মোদ্দা কথা, ওরা কোনো দায়িত্ব নিতে চাইল না। তো অনন্যাদির আ হাসব্যান্ড বলল যে, "আপনাদেরকে কিচ্ছু করতে হবে না। আপনারা পারমিশনটা আমাকে দিন। আপনি অনুমতি দিলেই আমি দায়িত্ব নিয়ে আপনাদের এই গাছ কাটানোর ব্যবস্থা করব।" বললেন, "ঠিক আছে, কিন্তু আমাদের পরিবারের কেউ যদি এর জন্য জল মিষ্টি খেতে যায়, সেই টাকাটা কিন্তু আপনাদেরকে দিতে হবে।" তো সেই সময় অনন্যাদির মা কিন্তু বলেন যে, "ঠিক আছে, আমি মানে আজ থেকে ১৯ বছর ২০ বছর আগে ৳২,০০০ কিন্তু অনেক টাকাই ছিল।" ওনার মা বলেন যে, "আমি আপনাদেরকে ৳২,০০০ দেবো। আপনারা জল মিষ্টি আপনাদের সবার যারা পরিবারে রয়েছে তাদেরকে খাইয়ে দেবেন।" তো তখন তারা এই শর্তে রাজি হয়। এবার গাছটা কাটার জন্য ওরা রাজি হয়। মানে কোনো রকমে গড়রাজি আরকি হয়েছে। তাতেও আরকি সমস্যা করার চেষ্টা করছে। বলছে, "না, গাছটা কেন কাটবে? এত বড় গাছ। ফল দেয় না তো কি হয়েছে?" এই ওই অনেক কথা বলছে। যাই হোক, কোনো রকমে রাজি হয়। তাও ওই ভদ্রলোক যদি ইনসিস্ট না করত, তাহলে হয়তো সেটাও হতো না। এবার দুজনকে বলা হয়েছে, দুজনকে আনা হয়েছে গাছটা কাটার জন্য। তো তারা যখন গাছটা কাটা শুরু করে, ২ কোপ দিতেই তারা হঠাৎ করেই তাদের কি হলো? বলছে যে, "আমরা এই গাছ কাটতে পারব না।" বলছে, "কেন?" তারা কিন্তু নারকোল গাছ কাটারই লোক। তারা এর থেকেও বড় গাছ, অনেক গাছ করে। বড় গাছ কেটেছে। অদ্ভুতভাবে তারা বলে যে, "আমার হাত ব্যথা করছে", আর একজন বলে, "আমার শরীর খারাপ লাগছে।" তো হয়ে গেল, তারা তো চলে গেল। তো তখন ও ওই বাড়ির লোক বলল, ঠিক আছে, গাছ যখন কাটা হলো না, পরে কখনো কাটা যাবে।" কিন্তু এই জায়গায় অনন্যাদির মা কিন্তু খুব দৃঢ় প্রতিজ্ঞা করেন যে, না, গাছ যখন আজকে কাটা হবে, একবার যখন এরা রাজি হয়ে যায়, আজকের দিনটা যদি পেরিয়ে যায়, এই গাছ আর ওরা হয়তো কাটতে দেবে না। উনার মা তখন ওনার হাসব্যান্ডকে বলে, অনন্যাদির হাসব্যান্ডকে বলে যে, "তুমি যেখান থেকে পারো লোক নিয়ে আসো। আর ২ টো লোক এনো না, ৪ টে লোক আনো। কারণ যদি ২ টো লোকের অসুবিধে হয়, বাকি ২ টো লোক তো থাকবে।" এবং উনার মা ওই মন্দিরের, ওনাদের ওই যেখানে মন্দির ছিল, ভূতনাথ মন্দির, সেখান থেকে ফুল এনেছিলেন। ফুল এনে উনি গাছটা কাটার আগে ওই গাছের গোড়ায় রাখেন, এবং হাত জোড় করে নাকি প্রার্থনা করেছিলেন যে, "যেই থেকে থাকো, তো আমার মেয়েটাকে মুক্তি দাও। আমার মেয়ে যদি কোনো ভুল করেও থাকে, তাকে তোমরা ক্ষমা করে দাও।"
যাই হোক, তো সেই ৪ টে লোককে আনা হয় এবং সেই ৪ টে লোক অনেক কষ্টে ওই গাছটা কাটতে পারে এবং তাতেও প্রচুর বাধা আসে। এবার গাছ-ফাছ সব কাটা হয়ে গেল। সবকিছু ঠিকঠাক হয়ে গেল। তো তখন অনন্যাদি মানে গাছটা যে মুহূর্তে কাটা হয় নাকি অনন্যাদি শ্বশুরবাড়িতে ছিলেন। উনি তো আর সামনে যায়নি। উনি নাকি অজ্ঞান হয়ে যান। হঠাৎ করেই ফেইন্ট হয়ে যান। তারপরে যদিও উনার জ্ঞান ফিরে আসে। তো পরবর্তী সময়ে যেটা জানা গেছিল যে অনেক সময় কি হয়, নতুন বিয়ের পরে একটা না মানে ব্যাপার থাকে। অনেকে হয়তো আজকালকার দিনে এগুলো মানে না। কিন্তু নতুন যখন উনার বিয়ে হয়, উনি যখন ওই বাড়িতে এসে সবার তো রাশি, সবার সবকিছু তো সমান না। উনি অতটা কিছু মানতেনও না। উনি কি করেছিলেন, সন্ধ্যেবেলা খালি চুলে ওই পুকুর পাড়ে দিয়ে উনি হেঁটে যাচ্ছিলেন। হেঁটে যাচ্ছিলেন কোথায়? কারণ ওইখানে উনাদের এক আত্মীয় থাকে, একজন মাসি শাশুড়ি থাকে, তার ঘরে যাচ্ছিলেন। এবং সেই সময় হয়তো কোনো একটা কারণে ওই জিনিসটা চোখ পড়ে যায়। মানে ওখানে যে এন্টিটিটা ছিল তার চোখ পড়ে যায়। তো বলে মানে ওনাকে আরকি পরে একসময় একজন এক ঠাকুরমশাই বলেছিলেন, ওই ভূতনাথ মন্দিরেরই বলেছে যে, "এরকম অনেক সময় হয়, হাওয়া বাতাস লেগে যেগুলো তো হয়। কিন্তু কখনো, কখনো এরকম হয় যে এরকম গাছে যদি কোনো ঘটনা ঘটে থাকে সেখানে তো আত্মার শান্তি হয় না এবং সেখানে যে শুধু সেই আত্মা থাকে তাও না, আরো অনেক আত্মা থাকতে পারে। তো তারা এরকম কারো শরীরে ভর করার চেষ্টা করে এবং সবাইকে পায় না এবং সব তিথিতেও এই কাজগুলো হয় না। তো এরকমই একটা সময় যেখানে তিথি নক্ষত্রের একটা এমন মেলবন্ধন তৈরি হয়েছে আর উনিও ওরকম ওই সময় নতুন বিয়ে হয়েছে, চুল খুলে সন্ধ্যের পরে যাচ্ছিলেন। তো সেটা কিন্তু ওনার শরীরে এফেক্ট করে এবং সেই জন্যই কিন্তু অনন্যাদি ভয় পেতেন। এবং আরো অদ্ভুত বিষয় হচ্ছে ওই গাছটা কাটার পরে উনি অজ্ঞান হয়ে গেছিলেন ঠিকই। বাট আস্তে, আস্তে কিন্তু উনার সেই ভয় বা ঘরের মধ্যে ওই যে জিনিসটাকে উনি দেখতে পেতেন সেটা দেখা কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এবং উনি উনার মাথার কাছে সবসময় একটা শিব ঠাকুরের ছবি রেখে উনি শুতেন। তো তারপর থেকে আর কখনো কোনো অসুবিধা হয়নি। কিন্তু ওই ট্রমা উনার মধ্যে প্রচন্ড ছিল। অরণ্যাদি লিখেছেন যে, "আমি ২ বছর বিকেলের পরে বাড়ি থেকে বেরোতাম না বা কোথাও গেলেও বিকেলের মধ্যে চলে যেতাম। বিয়েবাড়ি যেতাম না। এত আমি মানে ভীতু হয়ে গেছিলাম।" তারপর যখন উনার বাচ্চা হলো, বাচ্চা হওয়ার পরে উনার একদম এই ট্রমাটা যেটা ছিল সেটা সম্পূর্ণ কেটে যায় এবং কিন্তু উনি অবশ্যই চুল খুলে বেরোয় না। বাট ওই যে সন্ধ্যের পরে বেরোবো না, রাতের বেলা আসবো না, এই জিনিসগুলো উনার ভিতর থেকে একদম চলে যায় আর কখনো কোনো অসুবিধা হয়নি। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দেবেন। খুব ভালো থাকবেন। দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।